বার্থডে শাকচুন্নি। আর 1 বছর বয়স বেড়ে গেল, কিন্তু তুই সেই আগের মতোই রয়ে গেলি। তুই শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, আমার জীবনের এমন এক অংশ যাকে ছাড়া আমার যে কোনো দিনই অসম্পূর্ণ। ভালো খারাপ সব সময় পাশে থাকার জন্য থ্যাঙ্কস। আজকের দিনটা তোর মতোই অনেক সুন্দর ও চমৎকার কাটুক। তোর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই স্মৃতি হয়ে থাকার মতো। আল্লাহ তোর সব ইচ্ছে পূরণ করুক, সব সময় হাসি খুশি রাখুক। তুই আমার জীবনে আসার আগে আমি ভাবতাম বন্ধুত্ব মনে হয় শুধু সেম এজেরই হয়, তবে তুই আমার লাইফে আসার পর আমার ধারণা বদলে গেছে। আমাদের মধ্যে বয়সের অনেক পার্থক্য, তাই যে কেউই শুনলে অবাক হয়, কিন্তু আমি জানি এজ ইজ জাস্ট এ নাম্বার। ভালোবাসা কিংবা বন্ধুত্ব কোনো কিছুতেই বয়স ম্যাটার করে না। লাভ ইউ দোস্ত। এবার আসি গল্প নিয়ে কিছু কথায়। আজকের গল্পটা একটু স্পেশাল আমার বেস্টির জন্য, কারণ এই গল্পে আমি তাকে সাইড নায়িকা হিসেবে রেখেছি, তার বায়াস জিমিনের সাথে। তার জন্মদিনটাকে একটু স্পেশাল করতেই আমার এই প্রচেষ্টা। তোমরা কেউ গল্পটাকে অন্যভাবে নিও না, এটা একজন বেস্ট ফ্রেন্ডের জন্য বানানো স্পেশাল স্টোরি হিসেবে দেখো। মেইন কাপল তেকুকি থাকবে আর ও থাকবে সাইড ক্যারেক্টারে। আশা করি তোমাদের ভালো লাগবে। যেহেতু ওর একটা আলাদা চরিত্র আছে, তাই ওর সিনগুলোতে এলসার ভিডিও ক্লিপ ব্যবহার করা হবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। আর শাকচুন্নি, তুই একদিনের জন্য ঘুরে আয় আমার কল্পনার জগৎ থেকে। আর একটা কথা, এই গল্পটা স্পেশালি আমার বেস্ট ফ্রেন্ডের জন্য বানানো হয়েছে, অন্য কেউ রিকোয়েস্ট করলে বানানো হবে না। এর জন্য আমি আগে থেকেই সরি বলে রাখছি। তো চলো এবার গল্প শুরু করা যাক। আম্মু, ও আম্মু, আব্বু কোথায়? তোর আব্বু তো অনেক আগে অফিসে চলে গেছে। কেন রে, কি হয়েছে? উফ আম্মু, তুমি আমাদের আগে ডাকলে না কেন? কতটা দেরি হয়ে গেল জানো? এখন রিকশা করে যেতে গেলে আর পরীক্ষা দেওয়া হবে না। কিসের পরীক্ষা? আজ যে তোদের পরীক্ষা আছে তা তো বলিসনি। আজ ক্লাস টেস্ট আছে বড় মা, তোমার আদরের মেয়ে উঠতে দেরি করে ফেলেছে। এখন কি করি বলো তো? তোর বাবা আর চাচা তো বেরিয়ে গেল। আচ্ছা, এত চিন্তা করিস না, জাঙ্কুক তো বাড়িতেই আছে, ওকে গিয়ে বল তোদের পৌঁছে দিয়ে আসতে। ধুর মা, তুমি আর মানুষ পেলে না? তোমার ওই হনুমান ছেলে আমাদের জীবনেও নিয়ে যাবে না। দেখো, হয়তো হনুমানের মতো এখনো নাক ডেকে ঘুমাচ্ছে। রাত দেবো কানের নিচে, কতবার বারণ করেছি জাঙ্কুকে ওভাবে বলবি না। কথা কি কানে যায় না? এইতে তুই যা তো, জাঙ্কুকে ডেকে নিয়ে আয়। সর্বনাশ, মনে মনে তে কথাটা বলল। জাঙ্কুকের নাম শোনা মাত্রই তের হাসি খুশি মুখটা নিমিষে ভয়ে চুপসে গেল। জাঙ্কুক যদিও তের নিজে চাচাতো ভাই, তাও তাকে দেখলে কেন যেন বুক টিপ টিপ করে, হাত পা ঠান্ডা হয়ে আসে। জাঙ্কুকের ব্যক্তিত্ব এমন, ভীষণ রাগী, ভীষণ গম্ভীর আর মেপে মেপে কথা বলা একজন মানুষ। তার উপর সে ইদানিং বাড়িতেও খুব একটা থাকে না। ভার্সিটি অনেকটাই দূরে হওয়ায় ক্যাম্পাসের কাছাকাছি এক বন্ধুর সাথে ফ্ল্যাট শেয়ার করে থাকে। খুব একটা প্রয়োজন না পড়লে বাড়িতে আসে না, ফলে তার সাথে বাড়ির ছোটদের কথাবার্তা বা মেলামেশা হয় না বললেই চলে। একটা অচেনা দূরত্ব আর অকারণ ভয় সবসময় জড়িয়ে থাকে তার নামের সাথে। কিন্তু এখন বড় মার করা আদেশ অমান্য করার মতো সাহস তের নেই। অগত্যা চরম অনিচ্ছা সত্ত্বেও কাঁপা কাঁপা পায়ে তের দোতলায় জাঙ্কুকের ঘরের দিকে এগোতে লাগলো। জাঙ্কুকের রুমের সামনে গিয়ে দেখলো কাঠের বড় দরজাটা আংশিক খোলাই রয়েছে। ও সাধারণত ঘরের দরজা পুরোপুরি লক করে না। তে দরজার কাছে গিয়ে থামলো, বুক ভরে একটা ঠান্ডা শ্বাস নিল, তারপর ধীর পায়ে গুটিসুটি পদক্ষেপে ঘরের ভেতরে প্রবেশ করলো। বিশাল ঘরের একপাশে সুশৃঙ্খল পরিবেশ, আর মাঝখানে ধবধবে সাদা বিছানায় জাঙ্কুক উপর হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। এক হাত মাথার নিচে রাখা আর অন্য হাতটা এলোমেলো ভাবে পড়ে আছে। তাকে এই শান্ত ঘুমেও কেন যেন বেশ থমথমে আর গম্ভীর দেখাচ্ছে। তের মনে হলো সে বুঝি কোনো এক হিংস্র সিংহের গুহায় পা দিয়েছে। ভয়ে ও আতঙ্কে তার বুকের ভেতরের দুরু দুরু শব্দটা নীরব ঘরে স্পষ্ট শুনতে পাওয়া যাচ্ছিল। ভাইয়া, ভাইয়া শুনছো? একটু ওঠো প্লিজ। কয়েকবার ডাকলো তে, কিন্তু জাঙ্কুকের কোনো সাড়া শব্দ নেই। গভীর ঘুমে আচ্ছন্ন। সময় পার হয়ে যাচ্ছে ভেবে তে সাহস সঞ্চয় করে আর একটু কাছে গিয়ে আবার ডাকলো, জাঙ্কুক ভাইয়া। কয়েকবার ডাকার পর অবশেষে জাঙ্কুক ধরফরিয়ে চোখ মেলল। হুট করে ঘুম ভাঙায় তার মধ্যে বিরক্তি ফুটে উঠল। সে বিছানায় সামান্য সোজা হয়ে বসে বুজে আসা চোখ দুটো কচলে নিল। তারপর ঝাপসা দৃষ্টি পরিষ্কার করে সামনে তাকাতেই তেকে দাঁড়িয়ে থাকতে দেখলো। কি হয়েছে, এত সকালে ডাকছিস কেন? ওই আসলে ভাইয়া, মানে এভাবে তোতলাচ্ছিস কেন? আমি কি তোকে কিছু বলেছি? যা বলা তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, আজ আমাদের ক্লাস টেস্ট আছে, কিন্তু রাতের জন্য অনেকটা দেরি হয়ে গেল। প্লিজ তুমি যদি আমাদের একটু নামিয়ে দিয়ে আসতে।
কেন, তোদের কি পা নেই? হেঁটে যেতে পারিস না? প্লিজ ভাইয়া, নিয়ে যাও না। হেঁটে গেলে অনেক দেরি হয়ে যাবে, পরীক্ষায় বসতে দেবে না। এই জন্যই বাড়িতে আসি না, মেজাজ খারাপ হয়ে যায়। যা নিচে যা, আসছি আমি। তে কোনো কথা না বলে অপরাধীর মতো মাথা নিচু করে ধীরে ধীরে ঘর থেকে বের হয়ে এলো। তার মনটা মুহূর্তের মধ্যেই খারাপ হয়ে গেল। ও কখনোই চায়নি জাঙ্কুকের বিরক্তির কারণ হতে। জাঙ্কুকে সে এড়িয়ে চলতেই ভালোবাসে, কারণ ওই গম্ভীর চোখের চাউনি সহ্য করার ক্ষমতা তার নেই। কিন্তু আজকের পরিস্থিতির চাপটা যে এমন ছিল যে আর কোনো উপায় ছিল না। ভারাক্রান্ত হৃদয়ে সিঁড়ি দিয়ে প্রতিটি ধাপ নিচে নামার সময় তের কেবল একটা কথাই মনে হচ্ছিল, মিছিমিছি ও জাঙ্কুকের ঝাড়িটা খেলো, অথচ দোষ তো পুরোটা ইসরাতের। নিচে নেমে এসে ড্রয়িং রুমে পা রাখতেই জিন আর ইসরাত দুজনই তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কি রে তে, জাঙ্কু কি বললো? নিয়ে যাবে তোদের? হ্যাঁ বড় মা, ভাই আসছে। বলিস কি রে ফ্যাটি, ওই রাগী ভাইয়াকে এত সহজে রাজি করালে কিভাবে? এই আমাকে একটু টেকনিকটা বল না। রাত, তোকে কতবার বলেছি আমাকে একদম ফ্যাটি বলে ডাকবি না। আমি যেভাবে পেরেছি রাজি করিয়েছি, তোর তাতে কাজ কি? আসলে ইসরাতের তুলনায় তে একটু স্বাস্থ্যবান, যাকে বলে গুলোমুলো। থেকে মাশাআল্লাহ এভাবে অনেক কিউট আর সুন্দর লাগে। এর জন্যই ইসরাত ওকে খেপানোর জন্য ফ্যাটি বলে ডাকে। ওদের এই মান অভিমান আর ইসরাতের বিরতিহীন ভ্যান ভানানির মাঝেই সিঁড়ি দিয়ে গম্ভীর মুখে জাঙ্কুক নিচে নেমে এলো। গায়ে একটা সাধারণ টি শার্ট, চুলগুলো তখনও কিছুটা এলোমেলো, কিন্তু চেহারায় সেই পরিচিত থমথমে ভাব। তার উপস্থিতি টের পাওয়া মাত্রই পুরো ড্রয়িং রুমে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। দুই বোন নিমিষে একদম চুপ হয়ে গেল। জাঙ্কু কারো দিকে বাড়তি নজর দিল না। পকেট থেকে বাইকের চাবিটা বের করে আঙুলে চক্কর ঘোরাতে ঘোরাতে বলল, চল। কোনো রকম বাড়তি কথা না বলে সে সোজা গ্যারেজের দিকে হেঁটে গেল। তে আর ইসরাত আর এক মুহূর্ত দেরি না করে বাধ্য মেয়ের মতো তার পিছু পিছু ছুটল। বাইক স্টার্ট দিয়ে দুই বোনকে পেছনে বসিয়ে সে দ্রুত স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। জীবন পরিবারের মূল শিকড়টা বেশ শক্ত আর ভালোবাসায় বাঁধা। এই পরিবারের 3 সন্তানকে নিয়ে সব হাঁকিঝাঁকি। বড় ভাই নামজুন আর তার স্ত্রী জিনের ছেলে জাঙ্কুক। পরিবারের বড় ছেলে হিসেবে যার গম্ভীর স্বভাবের কথা সবাই জানে। তাদের একটা মিষ্টি মেয়েও আছে, নাম ইসরাত। আদর করে সবাই তাকে রাত বলেই ডাকে। অন্যদিকে নামজুনের ছোট ভাই সুগা আর তার স্ত্রী জেহোপের একমাত্র আদরের মেয়ে হলো তে। দুই ভাইয়ের এই যৌথ পরিবারে 3 ভাই বোন যেন একই সুতোই গাঁথা। যদিও জাঙ্কুকের গম্ভীর মেজাজ তাদের মাঝে একটু দূরত্ব তৈরি করে রাখে। স্কুলে পৌঁছে দিয়ে জাঙ্কুক সোজা বাড়িতে ফিরে এসে নিজের রুমে গিয়ে ধুম করে ঘুম দিল। বাড়িতে আসলে এই এক ঘুম দেওয়া ছাড়া তার আর কোনো কাজ নেই। ওদিকে বিকেল গড়াতেই পরীক্ষা আর ক্লাসের ক্লান্তি নিয়ে তেজ রাত বাড়ি ফিরে আসে। সামনেই তাদের এসএসসি পরীক্ষা, তাই মাথার উপর পড়াশোনার পাহাড় সম চাপ। তবে দুই বোন একে অপরের আত্মার বান্ধবী হলেও স্বভাবের দিক থেকে একদম দুই মেরুর মানুষ। তে যেমন ঠান্ডা শান্তশিষ্ট আর চুপচাপ, ইসরাত তেমনই চঞ্চল, চটপটে আর ছটফটে। বিকালের এই মিষ্টি গোধূলির সময়টা দুই বোন দুই সম্পূর্ণ ভিন্নভাবে কাটায়। ইসরাত এই সময়টায় নিজের রুমের দরজা বন্ধ করে প্রিয় কেপপ ব্যান্ড বিটিএস এর ভিডিও আর গান দেখে সময় পার করে। সামনে পরীক্ষা থাকুক কিংবা দুনিয়ায় যাই হয়ে যাক না কেন, বিকেলের এই সময়টাতে বিটিএস তার চাই। অন্যদিকে তের পছন্দ একেবারেই আলাদা। এইসব চঞ্চলতা ছেড়ে সে সময়টা কাটায় বাড়ির নিরিবিলি ছাদে, স্নিগ্ধ প্রকৃতির সান্নিধ্যে। সাথে থাকে পছন্দের কোনো উপন্যাসের বই। সারাদিনের পড়াশোনা আর পড়ার চাপের পর এইটুকু সময় ওরা দুজন সম্পূর্ণ নিজেদের মতো করে কাটায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। তে মিষ্টি বিকেলে ধীর পায়ে ছাদে উঠে এলো, সাথে নিয়ে এলো তার প্রিয় বই অবরুদ্ধ নিষিদ্ধ। প্রতিদিন পড়ার মাঝখান থেকে একটু একটু করে পড়ে তার মন যেন কিছুতেই ভরতে চায় না। কিন্তু কি আর করা, পরীক্ষার চাপে একটানা পড়ার সুযোগ কোথায়। তে ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে বইয়ের পাতায় মনোযোগ দিল। বিকেলের হিমেল হাওয়া তার চুলগুলোকে দোলা দিয়ে যাচ্ছিল। ও যখন বইয়ের গল্পের মাঝে প্রায় হারিয়ে গেছে, ঠিক তখনই পেছন থেকে ভেসে আসা একটা ভীষণ পরিচিত ও গম্ভীর গলার আওয়াজ তাকে সচকিত করে তুলল। বাধ্য হয়েই তাকে বই থেকে চোখ সরিয়ে পেছনে ঘুরে তাকাতে হলো। ওহ তে, তুই এখানে? যা তো, আমার জন্য 1 কাপ কফি বানিয়ে নিয়ে আয়। জাঙ্কুকের গম্ভীর গলার আদেশের উপর কথা বলার মতো দুঃসাহস তের ছিল না, আর সেটা সম্ভবও নয়। তাই সে হাত থেকে প্রিয় বইটা একপাশে রেখে বাধ্য মেয়ের মতো মাথা নিচু করে সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়।
কিছুক্ষণ পর ধোয়া ওঠা গরম কফির কাপটা ট্রেতে নিয়ে ধীর পায়ে সে আবার ছাদে ফিরে এলো। কিন্তু ছাদে পা রাখাতেই তের চোখ ছানা বড়া। সে দেখলো জাঙ্কুক ছাদের রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, আর তার হাতে তের রেখে যাওয়া সেই উপন্যাসের বই অবরুদ্ধ নিষেধ। সে ধীরে সুস্থে বইয়ের পাতা উল্টাচ্ছিল। তেকে দেখে জাঙ্কুক বইটা সশব্দে বন্ধ করলো। তারপর চরম বিরক্তিতে কপাল কুঁচকে তের দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, এসব কি বালছাল করিস? এসব না পড়ে পড়াশোনা করতে পারিস না? সামনে না তোর এক্সাম? জাঙ্কুকের মুখ থেকে উপন্যাস নিয়ে এরকম তাচ্ছিল্য ভরা কথা শুনে তের মনটা হুট করেই খারাপ হয়ে গেল। সে চট করে জাঙ্কুকের হাত থেকে নিজের প্রিয় বইটা প্রায় ছিনিয়ে নিল। এই বইটা তার ভীষণ ভীষণ প্রিয়। বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বহু নির্ঘুম রাতে এই উপন্যাসের প্রধান চরিত্র জয় আমিরের প্রেমে পড়েছে সে। মন থেকে ভালোবেসে ফেলা এক কাল্পনিক পাপিষ্ঠ পুরুষকে নিয়ে জাঙ্কুকের এমন অপমানজনক ইঙ্গিতের একদম সহ্য হলো না। কথাটা সোজা ওর গায়ে লাগলো। চোখে চোখ রেখে অভিমানে গলা ধরে আসলেও তে এক প্রকার সাহস সঞ্চয় করে বলে উঠল, তুমি কারো পছন্দের জিনিস নিয়ে এভাবে তাচ্ছিল্য করে বলতে পারো না ভাইয়া। তোমার কাছে যেটা ফালতু অন্য কারো কাছে সেটা অনেক দামি হতে পারে। তোমার এই অযথা কটু কথায় অপর পাশের মানুষটা কতটা আঘাত পাবে সেটা তুমি ভাবতেও পারবে না। আর এই উপন্যাসে কোনো খারাপ কিছু লেখা নেই। তাছাড়া আমি নিজের পড়াশোনা শেষ করে সব পড়া কমপ্লিট করার পরই উপন্যাস পড়তে আসি, কোনো ফাঁকি দিয়ে নয়। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই তে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। কফির কাপটা জাঙ্কুকের হাতে না দিয়ে পাশের ছোট টেবিলটার উপর সশব্দে রেখেই দ্রুত পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। ওদিকে জাঙ্কুক কেবল ভ্রুজোড়া সামান্য উঁচু করে তের চলে যাওয়া পথের দিকে তাকালো। তার চেহারায় এক বিন্দু অপরাধ বোধ কিংবা অনুশোচনার ছাপ ফুটল না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে সে টেবিল থেকে ধোয়া ওঠা কফির কাপটা তুলে নিল। তারপর এক চুমুক দিয়ে দূরের শান্ত বিকেলের আকাশের দিকে তাকালো, যেন তের অতগুলো অভিমানী কথা সে কানেই তোলেনি। সেদিনের ছাদের ঘটনার পর জাঙ্কুক আর মাত্র 2 দিন বাড়িতে ছিল। তারপর আবার নিজের ফ্ল্যাটে ফিরে যায়। ওই 2 দিনে তে আর ভুল করেও জাঙ্কুকের মুখোমুখি হয়নি, ছায়াও এড়িয়ে চলছে তার। দেখতে দেখতে কেটে গেছে বেশ কিছুদিন। আজ তে আর ইসরাতের বহুল প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা অবশেষে শেষ হয়েছে। দীর্ঘদিনের পড়াশোনা আর পরীক্ষার ভীষণ চাপ শেষে 2 বন্ধু আনন্দে আটখানা। অন্তত আগামী কিছুদিন যে পড়াশোনার কোনো চিন্তা ছাড়া নিশ্চিন্তে আর শান্তিতে কাটবে এই ভেবেই দুজনের মন উড়ু উড়ু। দুপুরের খাবার টেবিলে বসেছেন পরিবারের বড় সদস্যরা, নামজুন, সুগা, জিন এবং জেইহোপ। ছোটদের কেউ এই মুহূর্তে বাড়িতে নেই। জাঙ্কুক তার ফ্ল্যাটে আছে, আর পরীক্ষা শেষ হওয়ার খুশিতে তে আর ইসরাত বন্ধুদের সাথে বাইরে ঘুরতে গেছে। খাবারের টেবিলে চামচের টুংটাং শব্দের মাঝেই হঠাৎ করে নামজুন গলা খাখারি দিয়ে গম্ভীর গলায় বলে উঠল, আমি আর সুগা একটা সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি তোমরা এতে অমত করবে না। জিন আর জেইহোপ দুজন অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকালো। তারপর জিন ভ্রু কুঁচকে বলল, আগে বলো শুনি কি সিদ্ধান্ত। না শুনে তো বাবু হুট করে মত দিতে পারবো না। আমি আর সুগা ঠিক করেছি ঘরের মেয়ে ঘরেই রাখবো। আমরা তে আর জাঙ্কুকের বিয়ে ঠিক করেছি। প্রচন্ড অবাক হয়ে জিন আর জেইহোপ আবার দুজন দুজনের দিকে তাকালো। মাথায় যেন বাজ ভেঙে পড়লো তাদের। এই টাইপের কোনো কথা তারা স্বপ্নেও কোনোদিন চিন্তা করেনি। অথচ পরিবারের 2 কর্তা মিলে আড়ালে আড়ালে বিয়ে ঠিক করে ফেলেছে, তাও আবার ছেলে মেয়েদের মতামতের বিন্দু মাত্র তোয়াক্কা না করে। কিন্তু তোমরা তো এ ব্যাপারে আমাদের সাথে একবারও কথা বলনি। তাছাড়া এত বড় একটা সিদ্ধান্ত নিলে ছেলে মেয়ের মতামতটাও তো অন্তত নেওয়া উচিত ছিল, তাই না? তাছাড়া তের বয়সটাই বা কতটুকু? সবে তো মাত্র এসএসসি পরীক্ষা দিল, একেবারেই ছোট। আর জাঙ্কুকের যে মেজাজ, আমার তো মনে হয় না সে এভাবে হুট করে তেকে বউ হিসেবে মেনে নেবে। কেন মানবে না? অবশ্যই মানতে হবে। সুগা আর আমার এক কথা। আর বয়স নিয়ে এত চিন্তা করছো কেন? আমার ছেলে কোনো বাঘ নাকি ভাল্লুক যে মেয়ে ভয় পেয়ে মরে যাবে? তাছাড়া এই বয়সে মেয়েদের বিয়ে দেওয়াটাই ভালো, দায়িত্ব শিখবে। তোমাদেরও তো একই বয়সে বিয়ে হয়েছিল, কোনো সমস্যা হয়েছে? এখন আর আগের যুগ নেই মশাই। আমাদের আমলের সাথে এখনকার যুগের মেয়েদের তুলনা করতে যাবেন না একদম। আর আপনার ছেলে বাঘ ভাল্লুক না হলেও একজন প্রাপ্তবয়স্ক যুবক। আশা করি বুঝতে পারছেন কি বোঝাতে চাইছি। আহা ভাবি, কি শুরু করলে? বিয়ের পর কি হবে না হবে ওইসব নিয়ে আমরা কথা বলছি কেন? এইসব বাদ দাও, বরং ভাইয়া যা বলছে সেটা শোনো। বলি হ্যাঁ গো সুগা, তোমাদের দুইজনের মাথা একসাথে নষ্ট হলো কিভাবে? তাছাড়া তেকে নিয়ে আমি চিন্তা করি না, ও বুঝদার মেয়ে, বোঝালে ঠিকই বুঝবে। কিন্তু চিন্তা জাঙ্কুককে নিয়ে। জানোই তো নামু তোমার ছেলে কেমন বদমেজাজি। তাছাড়া এতদিনে যে তোমার ছেলে কোনো সম্পর্কে জড়ায়নি সেটাও তো বলা যায় না। ও বদমেজাজি হলেও আমি ওর বাপ।
ওর থেকে আমার মেজাজ অবশ্যই বড়। তাছাড়া আমি যেহেতু একবার বলেছি বিয়ে হবে, সেহেতু হবেই। এখনকার যুগ ভালো না, খবরে তো দেখোই প্রতিদিন কত কত নিষ্পাপ মেয়ের। থাক সেসবে আর না যাই। মেয়ে দুটোকে নিয়ে অনেক চিন্তা হয় আমাদের, একা একা চলাফেরা করে, আমরাই বা কত খোঁজ রাখতে পারি। বিয়ে হয়ে গেলে স্বামীর দায়িত্ব থাকবে, স্বামী দেখে রাখবে। তের বিয়ের পর ভালো একটা ছেলে দেখে রাতেরও বিয়ে দিয়ে দেব। তাছাড়া ইসলামে কম বয়সে বিয়ে দেওয়া নিয়ে কোনো বাধা নেই, তাই আমাদের বয়সের চিন্তা না করলেও চলবে। নামজুন আর সুগার মুখে কঠিন বাস্তব ঘেরা যুক্তিগুলো শুনে এবার সত্যি সত্যি জিন আর যেসব দুজনই কিছুটা চিন্তিত হয়ে পড়ল। মন না চাইলেও ঠান্ডা মাথায় ভেবে দেখলে এক হিসেবে পুরুষ মানুষ দুটো ভুল কিছু বলেনি। মেয়েদের নিরাপত্তার কথা ভেবে চিনতে তো মায়েরাও কম কিছু করে না। তাছাড়া রূপের দিক দিয়ে ওদের দুই বোনকে মাশাল্লাহ পরীর মতো দেখতে, একদম আগুনের গোলার মতো সুন্দরী। রাস্তায় বেরোলেই অসভ্য ছেলেদের কুনজর আর কৌতূহলী দৃষ্টি ওদের উপর পড়ে, এটাই স্বাভাবিক। এসব কথা মাথায় আসতেই দুই মায়ের মনের ভেতরের ক্ষোভটা আস্তে আস্তে এক অজানা দুশ্চিন্তায় বদলে যেতে লাগলো। সবই বুঝলাম, কিন্তু জাঙ্কুকই কেন? এমনও তো হতে পারে জাঙ্কুক একে মেনে নিল না। তখন ছেলে মানুষের মন তুমি বুঝবে না, যতই না মানুক। বিয়ের পর বউ হিসেবে সারাদিন সামনে ঘুরঘুর করলে কখনোই একটা ছেলে দূরে থাকতে পারবে না। তাছাড়া পবিত্র কালেমা পড়ে যেই বন্ধনে আবদ্ধ হয়, সেই বন্ধনে কি আর ভালোবাসার কমতি থাকে? তাছাড়া আমাদের ছোট পরিবার, জাঙ্কুক বাড়িতে থাকে না, সেভাবে কখনো কারোর সাথে মেশেনি। ওর কথা বাদ দিলাম, কিন্তু দুইটা মেয়ে যে এই বাড়ির প্রাণ, ওদের ছাড়া থাকতে পারবে? হ্যাঁ মানসিতের বিয়ে জাঙ্কুকের সাথে হলেও রাতকে অন্যত্র বিয়ে দিতে হবে, কিন্তু তবু একটা মেয়ে তো বাড়িতে থাকবে। এখন আমার মনে হচ্ছে আমাদেরও যদি একটা ছেলে থাকতো, তবে রাতকেও রেখে দিতাম। নামজুন আর সুগার এই আবেগঘন কথাবার্তা শুনে জিন আর জিহবের মনের দ্বিধাটুকু ধুয়ে মুছে গেল। তারা দুজনেই স্বামীদের যুক্তির সাথে এবার একমত পোষণ করলো। মেয়েরা বড় হলে তো একদিন না একদিন বিয়ে দিয়ে পরের ঘরে পাঠাতেই হতো, তবে সেই শুভ কাজটা একটু আগে করলেই বা কী ক্ষতি? আর সবচেয়ে বড় কথা, আদরের কলিজার টুকরো মেয়েকে পর বানিয়ে অন্য অচেনা কোনো পরিবারে পাঠিয়ে দেওয়া যে কষ্ট, তার চেয়ে ঘরের মেয়ে চিরকাল নিজের ঘরে থাকা শতগুণ ভালো। জিন আলতো করে জেহবের হাত দুটো নিজের হাতের মধ্যে চেপে ধরে উষ্ণ গলায় বলল, চিন্তা করিস না, তেও আমার মেয়ে। জাঙ্কুকের সাথে বিয়ে হলে ওর কোনো কষ্ট হবে না, সেই বিষয়ে আমি খেয়াল রাখবো। আমার কোনো আপত্তি নেই ভাবি, জাঙ্কুকে আমি চিনি, ও ছেলে হিসেবে খারাপ না, শুধু একটু বদমেজাজি, এই যা। ভালোবাসা পেলে ওসব ঠিক হয়ে যাবে। তাছাড়া ঘরের মেয়ে ঘরে থাকবে, আর কি চাই আমার? এভাবে কোনো প্রকার হইচই ছাড়া বড়দের সর্বসম্মত সিদ্ধান্তে পাকা হয়ে যায় টেকুকের বিয়ের কথা। সিদ্ধান্ত নেওয়ার দিনই নামজুন ফোন করে জাঙ্কুকে জরুরি দরকারে কিছুদিনের জন্য বাড়িতে চলে আসতে বলে। কাজের চাপ আর নিজের মতো থাকার অজুহাতে জাঙ্কুক প্রথমে আসতে একদমই রাজি হয়নি, কিন্তু বাবার কড়া নির্দেশ আর জেদের কাছে হার মেনে এক প্রকার বাধ্য হয়ে তাকে বাড়ি ফিরতে হয়। তবে তে আর ইসরাত এখনো এসবের কিছুই জানে না, তারা তো এসএসসি পরীক্ষা শেষ হওয়ার আনন্দে মত্ত। জাঙ্কু কিছুক্ষণ আগে বাড়িতে এসে পৌঁছালো, সোজা গিয়ে নিজের রুমে ঢুকেছে, এখনো কারোর সাথে তেমন কথা বলেনি। তেও যথারীতি তার মুখোমুখি হওয়া এড়াতে ছাদেই ছিল। বিকেলে প্রতিদিনের মতো ছাদের নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটিয়ে যখন সে নিচে নামছিল, তখনই ঘটল বিপত্তিটা। সিঁড়ির শেষ কটি ধাপ বাকি, হঠাৎ অসাবধানতাবশত তের পা পিছলে গেল। মুহূর্তের মধ্যে ভারসাম্য হারিয়ে শিউরে উঠল সে। মনে মনে ভাবল, আজ বুঝি তার কোমরটা নিশ্চিত ভাঙবে। ভয়ে আতঙ্কে তের দু চোখ একদম খিচে বন্ধ করে ফেলল। পতন মেনে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করে নিল, কিন্তু না, মেঝেতে আছড়ে পড়ার আগেই হঠাৎ দুটো শক্তিশালী ও বলিষ্ঠ হাত তার কোমর শক্ত করে পেঁচিয়ে ধরে এক ঝটকায় আগলে নিল। তের শরীরটা হাওয়ায় ভেসে আটকে গেল একটি চওড়া বুকের সাথে। তে কাঁপা কাঁপা চোখের পাতা আস্তে আস্তে মেলে তাকালো, আর তাকেই স্তব্ধ হয়ে গেল। তাকে ধরে রেখেছে জাঙ্কুক। তের বুকের ভেতরটা অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে লাফাতে শুরু করলো। জাঙ্কুকের শরীর থেকে ভেসে আসা পুরুষালী মাতাল করা সুবাসটা যেন তেকে এক অদ্ভুত আবেশে আচ্ছন্ন করে ফেলছিল। তার সেই চওড়া ছাতি আর গম্ভীর চোখের খুব কাছাকাছি এসে তের শ্বাস প্রশ্বাস প্রায় আটকে আসা জোগাড়। তবে সেই ঘোর বেশি সময় স্থায়ী হলো না। তে নিজেকে সামলানোর আগে জাঙ্কুক তাকে ছেড়ে দিল। তে কোনো মতে দেয়ালে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। জাঙ্কুক কপালে বিরক্তিকর ভাঁজ ফেলে তার দিকে শানিত আর ঝাঁঝালো দৃষ্টিতে তাকিয়ে রুক্ষ গলায় বলে উঠল, এত মোটা হচ্ছিস কেন? বাবা, ধরে রাখতে পারলাম না। ডায়েট কর, চিকন হ, না হলে কোনো ছেলে বিয়ে করবে না তোকে।
জাঙ্কুকের সেই রুক্ষ কথাগুলো শোনা মাত্রই তের বুকের ভেতরটা দুমড়ে মুচকে গেল। চোখের কোণে টলমল করে জমা হওয়া পানিটুকুকে সে কোনো মতে চেপে রাখার চেষ্টা করলো। তার মনে কেবল একটাই প্রশ্ন তোলপাড় করতে লাগলো, আচ্ছা সে কি সত্যি খুব বেশি মোটা, নাকি জাঙ্কুক ভাইয়া তাকে অপমান করার কোনো সুযোগে হাতছাড়া করতে চায় না। জাঙ্কুক অবশ্য তের সেই করুণ মুখের দিকে একবারও ফিরে তাকালো না। এক মুহূর্ত না দাঁড়িয়ে আগের মতোই একরাশ বিরক্তি বাতাসে ছড়িয়ে দিয়ে হনহন করে সিঁড়ি দিয়ে ছাদের দিকে চলে গেল। তে আর কোনো কথা না বাড়িয়ে নিচু মাথায় ধীর পায়ে নিজের রুমের দিকে পা বাড়ালো। বুক চেপে আসা কান্নাটাকে কোনো মতে গিলে ফেলে সে যখন রুমে ঢুকলো তখন দেখতে পেল তার মা আর বাবা সুগা এবং জেইহোপ দুজনেই সেখানে গম্ভীর মুখে বসে আছেন। তে একটু অবাক হলো, মন খারাপের সেই ভারী ভাবটা চেপে রেখে ধীর পায়ে তাদের কাছে এগিয়ে গেল। তারপর বিছানার এক পাশে মায়ের খুব কাছাকাছি এসে বসে বিষণ্ণ গলায় বলে উঠল, কি হয়েছে আব্বু আম্মু, কিছু বলবে তোমরা? হ্যাঁ রে মা, তোকে কিছু বলার আছে। শোন মা, আমরা তোর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়েছি, আশা করছি তুই অমত করবি না। এভাবে বলছো কেন মা? এমন কি কখনো হয়েছে যে আমি তোমাদের কথা রাখিনি? তোমরা চিন্তা করো না, আমি জানি তোমরা যা করবে আমার ভালোর জন্যই করবে। এই তো আমার বোঝদার আম্মাজান, আসলে আমরা তোমার বিয়ে ঠিক করেছি জাঙ্কুকের সাথে। কথাটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যে তের পৃথিবীটা দুলে উঠল। বুকের ভেতরে স্পন্দনটাই থেমে যাওয়ার জোগাড়। সে তো ভেবেছিল এসএসসির পর কিছুদিন একটু নিশ্চিন্তে থাকবে, আনন্দ করবে। সে এত তাড়াতাড়ি বিয়ে করতে চায় না। আর জাঙ্কুক অন্য কারোর সাথে হলেও হয়তো একটা কথা ছিল, কিন্তু জাঙ্কুকে নিয়ে তো তার ইতিমধ্যেই খুব ভালো জ্ঞান হয়ে গিয়েছে। মাত্র কয়েক মুহূর্ত আগে যে ছেলে সামান্য একটু ঘটনায় তার শরীর নিয়ে এমন কটু কথা শোনাতে পারে, সেই নির্দয় মানুষটা তাকে কোনোদিন বউ বলে মেনে নেবে কিংবা ভালোবাসবে, সেটা আশা করাই যে বৃথা। ভয়ে, অভিমানে আর আতঙ্কে তের গলা শুকিয়ে গেল। তার চোখ দুটো নোনা জলে ঝাপসা হয়ে এসেছে। সে প্রতিবাদ করার জন্য মুখ খুলতে যাবে, ঠিক তখনই জেইহোপ খুব মমতায় তে থরথর করে কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে পরম আদরে মাথায় আর চুলে হাত বুলিয়ে দিতে দিতে কোমল কণ্ঠে বলে উঠলেন, দিনকাল ভালো নয় মা, সবই তো তুমি জানো, আমাদের অনেক চিন্তা হয়। তাই তোমার বড় আব্বু আর বড় বাবা মিলে ঠিক করেছে তোমার বিয়ে দিবে। আর যদি জিজ্ঞেস করো জাঙ্কুকের সাথেই কেন, তাহলে বলবো ঘরের মেয়েকে ঘরে রাখার জন্য। তাছাড়া জাঙ্কুক খারাপ না, শুধু একটু বদমেজাজি, এই যা। কিন্তু ভাইয়া যদি আমাকে মেনে না নেয়? চিন্তা করো না, ভাইজান আর ভাবি বুঝিয়ে বলবে জাঙ্কুককে। এইসব নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শুধু তোমার মতামত জানাও। বাবা মায়ের একরাশ প্রত্যাশা ভরা মুখের দিকে তাকিয়ে তে একদম দিশেহারা হয়ে গেল। বাধ্য ও সুবোধ সন্তান হওয়ায় মুখ ফুটে সে আর একটা শব্দও বলতে পারলো না। বলতে পারলো না যে তার বয়স এখনো কত কম। বলতে পারলো না যে সে এখনই সংসারের এই বিরাট বোঝা কাঁধে নিতে চায় না, কিংবা ওই পাষাণ আর কঠিন জাঙ্কুককে সে বড্ড ভয় পায়। বুকের ভেতরে সব না বলা তীব্র কষ্ট আর কান্না চেপে রেখে সে শুধু অসহায়ভাবে মাথাটা নিচু করলো। তারপর কাঁপা গলায় খুব নিচু স্বরে বলল, তোমরা তোমরা যা ভালো বোঝো সেটাই করো, আমার কোনো আপত্তি নেই। মেয়ের এমন লক্ষ্মী আর শান্ত উত্তর শুনে সুগা আর জেইহোপের মুখটা স্বস্তিতে উজ্জ্বল হয়ে উঠল। তারা সত্যি সত্যিই ভেবেছিলেন তে হয়তো সানন্দে রাজি হয়ে গেছে। সুগা পরম মমতায় মেয়ের কপালে একটি স্নেহের চুমু এঁকে দিলেন, আর জেইহোপ তার পিঠে চাপড়ে দিয়ে মৃদু হেসে রুম থেকে বেরিয়ে গেলেন। বাবা মা দরজাটা বন্ধ করে রুম ত্যাগ করতেই ঘরের ভেতরের বাতাস যেন ভারী হয়ে উঠল। তে আর নিজের ভেতরের দমচাপা রুদ্ধ কান্নাটাকে কোনোভাবেই চেপে রাখতে পারল না। বাঁধ ভাঙা জলের মতো চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বিছানায় ধপ করে লুটিয়ে পড়ে সোজা বালিশে মুখ গুজে হু হু করে কেঁদে উঠল। তার ছোট বুকটা গুমড়ে গুমড়ে উঠতে লাগলো। যে মানুষের হৃদয়ে তার জন্য সামান্য সহানুভূতির জায়গা নেই, যে তাকে দেখা মাত্রই অপমান করে, সেই মানুষের সাথে পুরো জীবনটা বেঁধে দেওয়ার এই নিষ্ঠুর সিদ্ধান্ত সে কিভাবে নেবে? পাগল হয়ে গেছো তোমরা? কি সব যাতা বলছো? যাতা হতে যাবে কেন? তুই এখন বড় হয়েছিস, বিয়ের বয়স হয়েছে, তাই মা বাবার হিসেবে আমরা আমাদের দায়িত্ব পালন করছি। এতে পাগল হওয়ার কি আছে? বিয়ে ঠিক করেছো তাতে আমার সমস্যা নেই, কিন্তু তে কেন? ওর সাথেই কেন বিয়ে ঠিক করতে হবে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? জাঙ্কুক, এভাবে বলছো কেন? তে কি খারাপ নাকি? মাশাআল্লাহ, কত সুন্দর সে, একই সাথে গুণবতী এবং রূপবতী, নম্র ভদ্র একটা মেয়ে। তোমার ভাগ্য ভালো যে আমরা তের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। অন্তত তুমি যেসব মেয়েদের সাথে চলাফেরা করো তাদের থেকে হাজার গুণে ভালো। এতই যখন ভালো, তাহলে আমার সাথে বিয়ে দিতে চাইছো কেন? ভালো কোনো ছেলে দেখে বিয়ে দাও, আমার ওকে পছন্দ না।
কি শুরু করলে তোমরা? বাড়িতে আরো মানুষ আছে, শৃঙ্খলা বজায় রাখো। মাথা গরম করে কিচ্ছু হয় না। আর জাঙ্কুক, এভাবে কথা বলছিস কেন? তুই তো সব দিক দিয়েই ভালো, তাহলে সমস্যা কোথায়? আমি আর কিচ্ছু শুনতে চাই না। আমি যেহেতু বলেছি তোমাদের বিয়ে হবে, সেহেতু তেকেই তোমার বিয়ে করতে হবে। যদি আমার কথা না মানো তাহলে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো। এমন ছেলে আমার দরকার নেই। বলেই নামজুন আর এক মুহূর্ত না দাঁড়িয়ে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে যায়। বাবার এমন হুকুম শুনে জাঙ্কুকের মাথা গরম হয়ে যায়। সে নিজের রুমের জিনিসপত্র ছুঁড়ে ফেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? ওই বাচ্চা মেয়েটাকে আমি কেন বিয়ে করব? অসম্ভব। আমি এসব ফালতু সিদ্ধান্ত একদম মানি না। জাঙ্কুকের এসব তাণ্ডব দেখে জিন ছুটে এসে দরজায় খিল আটেন। তারপর ছেলেকে পরম মমতায় কাছে টেনে নিয়ে বোঝাতে শুরু করেন। জিনের অঝোর কান্না, আকুল মিনতির দোহাইয়ে শেষমেশ এক প্রকার নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে জাঙ্কুককে রাজি হতে হয়। এদিকে নিচে তের রুমেও কান্নার ঝড় চলছে। ইসরাত কিছুক্ষণ আগে সবটা জানতে পেরে তের রুমে এসে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছে। পিঠে হাত বুলে কতভাবে মন ভালো করার চেষ্টা করেছে, কিন্তু তের ভেতরে যে ভাঙন ধরেছে তা তো আর ইসরাতের সান্ত্বনায় জুড়োবার নয়। বুক ফাটা কষ্টে তের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পুরো ঘর যেন তাকে গিলে খাচ্ছে। কাউকে কিছু না জানিয়ে তের হঠাৎ ইচ্ছে হলো ছাদ থেকে একটু ঘুরে আসতে। যে মেয়ে কিনা ভূতের ভয়ে রাতের বেলা একা একা সিঁড়িতে পা রাখার কথাও চিন্তা করতে পারতো না, সেইতেই আজ সমস্ত ভয় ডর একপাশে উপেক্ষা করে ধীর পায়ে ছাদে চলে এসেছে। আসলেই তো, মানুষের বুকের ভেতরের কষ্টটা যখন আকাশের মতো বিশাল হয়ে ওঠে, তখন বাইরের কোনো অন্ধকারের ভয় আর সেখানে ঠাঁই পায় না। ছাদে আসার পথে তে শুনে এসেছিল জাঙ্কুকের ঘরের ভেতরে সেই ভয়াবহ চিল্লাচিল্লি আর জিনিস ভাঙার শব্দ। ওটা শুনে তের শক্ত হওয়া মনটা এক নিমিষে আরো টুকরো টুকরো হয়ে ভেঙে পড়েছে। জাঙ্কুক যে ওকে কতটা অপছন্দ করে আর কতটা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে, সেটার প্রমাণ তো সে নিজের কানেই শুনে এলো। ছাদের শেষ প্রান্তে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়াইতে রাতের ঠান্ডা বাতাস এসে ওর অশ্রুসিক্ত চোখে মুখে ধাক্কা দেয়। রাতের নিস্তব্ধ আকাশে তারাগুলোর দিকে তাকিয়ে তে ভাবছিল, যে মানুষটা ওর নাম শুনলে রেগে আগুন হয়ে যায়, তার সাথে শেষ পর্যন্ত বাধা পড়তে যাচ্ছে ওর জীবনটা। আল্লাহ, এমন কেন হচ্ছে? আমি তো চাই না এমনটা হোক। ভাই আমাকে চায় না, আমাকে পছন্দ করে না। তাহলে সবাই কেন আমাদের বিয়ে ঠিক করেছে? ভাইয়া তো কোনো দিনই আমাকে মেনে নেবে না। এখন আমি কি করব? বিয়ের পর কোনো মেয়ে যে তার স্বামীর অবহেলা সহ্য করতে পারে না, আমিও যে পারবো না বলেতে ফুপিয়ে কেঁদে ওঠে। ঠিক তখনই সিঁড়ির দিক থেকে ভারী ও স্পষ্ট পায়ের আওয়াজ ভেসে আসে। নিস্তব্ধ রাতের অন্ধকার পেরিয়ে জাঙ্কুক এসে উপস্থিত হয় সেখানে চাঁদের আলোয়। ঠিক সেই মুহূর্তেই তে ভেজা চোখে পেছনে ফিরে তাকায়, আর সাথে সাথে দুজনে চোখাচোখি হয়ে যায়। তীব্র এক অস্বস্তি আর অনাকাঙ্ক্ষিত নীরবতা যেন দুজনের মধ্যে ঘিরে ধরে। জাঙ্কুক স্পষ্ট দেখতে পেল তের চোখে টলমল করছে পানি, আর একটানা কান্না করার ফলে তার ফর্সা মুখটা একদম লালচে হয়ে উঠেছে। ছাদের ওপরে মুক্ত ঝরানো হালকা চাঁদের আলোয় দেখে সত্যি কোনো এক স্নিগ্ধ চাঁদকন্যার মতো অপূর্ব ও মায়াবী লাগছে। এক মুহূর্তের জন্য জাঙ্কুকের দৃষ্টি আটকে গেল তের সেই অশ্রুসিক্ত চেহারায়। জাঙ্কুক নিজের জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু তে আর সেখান থেকে এক মুহূর্তও দাঁড়ানোর সাহস পেল না। সে দ্রুত চোখ নামিয়ে মাথা নিচু করে সেখান থেকে সরে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু পারল না। তে জাঙ্কুককে অতিক্রম করে যাওয়ার আগেই জাঙ্কুক হ্যাঁচকা টানে তেকে নিজের কাছে নিয়ে এলো। কিছু বুঝে ওঠার আগেই ওকে ছাদের দেয়ালের সাথে শক্ত করে চেপে ধরলো। হঠাৎ এমন অতর্কিত ও হিংস্র কাণ্ডেতে তীব্রভাবে হকচকিয়ে গেল। তের বুক হাতুড়ির মতো লাফাতে লাগলো। ভয়ে গোলাপি ঠোঁট দুটো থরথর করে কাঁপতে শুরু করলো। তবে জাঙ্কুক তের এই ভয় বা অস্বস্তিতে বিন্দু মাত্র মনোযোগ দিল না। তের একদম কাছাকাছি ঝুঁকে এসে চোয়াল শক্ত করে তার শানিত ও রাগে বারুদ ভরা চোখে তাকালো তের দিকে। রুক্ষ গলায় বলে উঠল, তোকে বিয়ে করতে রাজি হয়েছি মানে এই না যে আমি তোকে ভালোবাসি বা কখনো বাসবো, তাই আমার কাছে স্ত্রীর অধিকার নিয়ে আসবি না কখনো, কথা যেন মনে থাকে। বলেই জাঙ্কুক তীব্র ঝাঁকুনি দিয়ে তেকে ছেড়ে দিল। তেকে দেয়াল থেকে মুক্ত করে দিয়ে সে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে উল্টো ঘুরে ছাদের রেলিংয়ের কাছে চলে গেল। পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে একখানা সিগারেট ধরিয়ে নিজের ঠোঁটে পুরে নিল। ধোয়ার কুণ্ডলি পাকিয়ে সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল নিঃসংকোচে। ওদিকে তে আর নিজের কান্না চেপে রাখতে পারল না। নিঃশব্দে চোখের পানি ফেলতে ফেলতে বুক ফাটা কষ্ট বুকে চেপে দ্রুত গতিতে নিচে নেমে নিজের রুমের দিকে চলে গেল। আজ তেকুকের শুভ বিবাহ।
বাড়ির একমাত্র ছেলে আর বড় মেয়ের বিয়ে বলে কথা, তাই আয়োজন বেশ ধুমধাম করেই করা হয়েছে। ঘর জুড়ে আলোর রোশনাই আর মেহমানদের আনাগোনা। কিন্তু এত কিছুর মাঝেও মাঝখানের এই কিছুদিনে তে বা জাংকুক কেউ কারো মুখোমুখি হয়নি। ছাদের সেই তিক্ত রাতের পর তে নিজেকে একদম নিজের ঘরেই বন্দি করে রেখেছিল। খাওয়া দাওয়া থেকে শুরু করে সবকিছুই সে ঘরেই করত। অন্যদিকে জাংকুকও সারাদিন বাড়িতেই থাকতো না, কাজের অজুহাতে বাইরে বাইরে কাটিয়ে একদম নিঝুম রাতে নিজের ঘরে ফিরত। এদিকে সবচেয়ে বেশি বিপদে পড়েছে ইসরাত। কোথায় কথা ছিল নিজের ভাই আর প্রাণের সখীর বিয়েতে নিচে গিয়ে উড়াধুরা মজা করবে, মনের মতো সাজবে, মস্তি করবে, তা তো হলোই না। উল্টো একদিকে তের এই বিষণ্ণ আর ফ্যাকাশে মুখ দেখে তার নিজের মনও একদম খারাপ হয়ে গেছে। আর তার উপর আগুনে ঘি ঢালার মতো সে শুনেছে তের বিয়ে মিটলেই নাকি খুব শীঘ্রই তারও বিয়ে দেওয়া হবে। এসব শুনে বেচারি ইসরাতের তো রাতের ঘুম একেবারে হারাম হয়ে গেছে। কোথায় সে বিটিএস এর স্বপ্নে বিভোর হয়ে আনন্দের দিন কাটাতো, আর কোথায় এখন নিজের ঘাড়েও বিয়ের চাপ আসতে চলেছে। তেকে ধীরে পায়ে বিয়ের স্টেজে নিয়ে আসা হলো। তের পরনে গাঢ় রক্তলাল রঙের জাঁকজমকপূর্ণ ডিজাইনার লেহেঙ্গা, যার কারুকাজে জড়ি আর চুমকির সূক্ষ্ম ছোঁয়া, মাথায় আলতো করে টেনে দেওয়া দীর্ঘ ও সুসজ্জিত লাল ওড়না, যার পাড় জুড়ে ভারী জর্দজি কাজ, কপালে সোনালি ঝালরের টিকলি, নাকে ছোট্ট ও জলজলে নথ, আর গলায় ভারী রাজকীয় নেকলেস। দুই হাত কোণে পর্যন্ত গাঢ় মেহেদির গাঢ় রঙে আর লাল রেশমি কাচের চুড়িতে ভরা, চোখের পাতায় ঘন কাজলের ছোঁয়া, আর ফর্সা গালে লজ্জা ও কান্নার মিশেলে এক অদ্ভুত লাল আভা ছড়াচ্ছে। লাল ওড়নার ঘোমটার নিচ থেকে তেকে সত্যি কোনো হুড়পড়ির মতো স্নিগ্ধ দেখাচ্ছিল। এদিকে জাংকুক তখন স্টেজে বর বেশে বসেছিল। তার পরনে ধপধপে সাদা শেরওয়ানি, যার কলার ও হাতের কাছে রূপলি সুতোর খুব সূক্ষ্ম ও আভিজাত এমব্রয়ডারি, মাথায় রাজকীয় ধাঁচের ম্যাচিং মুকুট, আর কাঁধে আলতো করে ঝোলানো লাল রেশমি উত্তরীয়। লম্বা সুঠাম দেহে জাংকুককে বর বেশে অসম্ভব সুদর্শন আর রাজকীয় লাগলেও তার চেহারার অভিব্যক্তি ছিল একেবারে শূন্য, নিরুত্তাপ। কোনো উচ্ছ্বাস নেই, নেই কোনো আনন্দের ছাপ। চোখ দুটো একদম নিস্পৃহ, ঠিক যেন এক পাথরের মূর্তি বসে আছে। দুজনকে এনে পাশাপাশি বসানো হয়। কাজী সাহেব এলেন, খুতবা পড়লেন এবং সুন্নতি নিয়ম মেনে তাদের ইজাব কবুল সম্পন্ন হলো। সাক্ষী আর মুরব্বীদের দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়ে গেল তেকুকের বিয়ে। এদিকে স্টেজের দূরে দাঁড়িয়ে ছিল ইসরাত। তার মন ভীষণ খারাপ। চিন্তা করে দেখুন তো একবার বেচারির দুঃখের কথা। যৌথ পরিবারের বিয়ে, বর ও তার আপন ভাই, আর কনেও তার নিজের আপন চাচাতো বোন আর প্রাণের সখী। ফলে সে না হতে পারলো বরযাত্রী আর না হতে পারলো কনে যাত্রী। মাঝখান থেকে শুধু বুইড়া মহিলাদের এটা ওটা ফরমাইশ খাটা ছাড়া আর তার কোনো কাজ রইল না। উড়াধুরা মজা করার স্বপ্ন তো আগেই ভেঙেছে, এখন ভেবেই পাচ্ছে না সে আসলে কোন পক্ষের। ইস, জীবনটাই বেদনা। এমন সব গভীর ও দুঃখিনী চিন্তায় মগ্ন হয়ে আনমনে হাঁটছিল ইসরাত। হুট করে সামনে থেকে ছুটে আসা একটা ছোট বাচ্চার সাথে ধাক্কা খেলো সে। অন্যমনস্ক থাকার কারণে নিজের দেহের ভারসাম্য হারিয়ে ফেলল ইসরাত। চোখের পলকে সে মেঝের দিকে কাত হয়ে পড়ে যেতে লাগলো। তবে আমরা রোমান্টিক সিনেমায় যেমনটা দেখি, নায়িকা পড়ে যাওয়ার ঠিক শেষ মুহূর্তে হুট করে কোত্থেকে যেন হিরো এসে এক টানে বাঁচিয়ে নেয়, আজ ঠিক তেমনই ঘটল। ধপাস করে আছড়ে পড়ার ঠিক আগের মুহূর্তে একজন সুঠাম দেহের পুরুষ শক্ত হাতে এসে ইসরাতের কোমর জড়িয়ে ধরে তাকে পতন থেকে বাঁচালো। অবশ্য এসব শুধু নায়িকাদের ক্ষেত্রেই হয়, আমাদের সাথে জীবনেও এমনটা হয় না। আমরা যদি উষ্টা খেয়ে পড়ে গিয়ে হাত পাও ভেঙে ফেলি, তবুও কেউ দেখার জন্য আসে না। ইস, করলা ভাগ্য আমাদের। দেখে শুনে হাঁটবেন তো মিস, পড়ে গেলে তো এখনই কোমরটা ভাঙতো, পরে ভাইয়ের বিয়ে ছেড়ে হাসপাতালে ছোটাছুটি করতে হতো। ইসরাত লোকটার কথা কানেই তুলল না। সে হা করে তাকিয়ে রইল লোকটার মুখের দিকে। এত সুন্দর পুরুষ মানুষ সে জীবনেও দেখেনি। আমাদের পার্ক জিমিন বলে কথা, তাও আবার বরপক্ষের সাথে সুটেড বুটেড হয়ে এসেছে। লুক আর সুন্দরের দিক দিয়ে যে মাশাআল্লাহ, তা তো আর আলাদা করে বর্ণনার দরকার পড়ে না, সবাই মনে মনে কল্পনা করেই বুঝে নাও। জিমিন হয়তো ইসরাতের মনের ভেতরের তোলপাড়টা নিমিষেই ধরে ফেলল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক অসম্ভব মিষ্টি ও মাতাল করা মুচকি হাসি। সে ধীরে সুস্থে ইসরাতকে সোজা করে দাঁড় করিয়ে দিল। সোজা হয়ে দাঁড়িয়েও ইসরাতের ঘোর যেন কাটছিলই না। হৃদস্পন্দন দ্বিগুণ গতিতে দৌড়তে শুরু করেছে। জিমিন নিজের সুটা হালকা ঠিক করে নিয়ে হালকা ঝুঁকে দুষ্টুমি গলায় শুধালো, এভাবে হুটহাট ক্রাশ খাওয়া ঠিক না মেয়ে, পরে দেখা যাবে সব ছেলেদের খেয়ে দিয়ে শেষমেশ কপালে বুড়ো কাকু জুটবে। জিমিনের মুখে ওরকম কথা শুনে ইসরাত ফুঁসে ওঠে।
কিন্তু আফসোস, সে কিছু বলার আগে জিমিন তার ট্রেডমার্ক কিলার স্টাইলটা দিয়ে ধীর পায়ে সেখান থেকে ভিড়ের মধ্যে হারিয়ে গেল। জিমিন আসলে জাঙ্কুকের ঘনিষ্ঠ বন্ধু, আর সেই সাথে গোপনে আমাদের ইসরাতের জানেমান। এখন প্রশ্ন হতেই পারে, হঠাৎ এই জিমিন মহাশয় কখন আর কিভাবে ইসরাতের জানেমান হয়ে উঠল? আরে ভাই, গল্পে তো হুট করেই কাহিনী ঢোকাতে হয়। কিছুদিন আগে জাঙ্কুকের সাথে ঘুরতে জিমিন একবার এই বাড়িতে এসেছিল, আর ব্যাস সেই প্রথম দেখাতেই বেচারি ইসরাত তার উপর এমন একখানা উড়াধুরা ক্রাশ খেয়ে বসলো যে দিনরাত তার মাথায় জিমিনের হাসিটাই ঘুরঘুর করতো। তারপর দেখতে দেখতে সেই ক্রাশ কখন যে গভীরে গিয়ে ভালোবাসায় পরিণত হয়ে গেল তা সে নিজেও টের পায়নি। জিমিন ভিড়ে মিশে যাওয়ার পর ইসরাত সেখানে বেশ কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। হুট করেই তার সুচতুর মাথায় একখানা মাস্টার প্ল্যান বুদ্ধি খেলে গেল। তের বিয়ের পর্ব মিটলেই তো তার পরিবার তার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। তখন কোন অচেনা মেজাজি কাঠকোঠা ছেলের সাথে বিয়ে দিয়ে দেয় বলা যায় না তো। তার চেয়ে বরঞ্চ বুদ্ধিমানের কাজ এটাই হবে যে সে নিজেই তার জানেমান জিমিনকে পটিয়ে বিয়ে করে ফেলবে। নিজের বুদ্ধিতে নিজেই মনে মনে হাততালি দিয়ে উঠল ইসরাত। চোখের সামনে এখন একটাই মিশন, জিমিনকে কাবু করা। হ্যাঁ, আমাকে বললেন তো কপালে কাকুর জুটবে, আমি আপনাকে জুটিয়ে দেখিয়ে দেব, না হলে আমার নামও রাত না। এদিকে বাসর ঘরে তেকে এনে বসিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ হলো। ঘড়ির কাঁটা এখন গভীর রাতে পৌঁছেছে, কিন্তু জাঙ্কুকের আসার নাম গন্ধও নেই। তে অবশ্য জাঙ্কুকের কাছে কোনোদিন ভালো কিছু আশা করে না, তবুও দিন শেষে আজকের রাতটা তো তার বাসর রাত। নিয়ম রক্ষার খাতিরেও তো একটু অপেক্ষা করা উচিত। তাই সে জোর করে জেগে বসেছিল, কিন্তু সারাদিনের ধকল, টেনশন আর ভারী লেহেঙ্গার ওজনে চোখ দুটো আর যেন খোলা রাখা যাচ্ছিল না। চোখের পাতা দুটো একদম বুজে আসছে। শেষ পর্যন্ত আর পেরে উঠল না বেচারি, বিছানার একপাশে গুটিসুটি মেরে বাচ্চাদের মতো গভীর ঘুমে তলিয়ে গেল। জাঙ্কুক রুমে এসে পৌঁছালো একদম শেষ রাতে। বেটা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি, তাই পুরো সময়টা সে জিমিনকে নিয়ে ছাদেই কাটিয়ে দিয়েছিল। পরে জিমিন নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে তাকে রুমে পাঠিয়েছে। রুমে ঢুকে জাঙ্কুক দেখলো বিছানার এক কোণে একদম গুটিয়ে ঘুমিয়ে আছে তে। আজকে ঠিক মতো তের দিকে তাকানোর সুযোগ ছিল না তার, কিন্তু এখন নিঝুম রাতের আলোয় তাকিয়ে তার বুকটা কেমন যেন কেঁপে উঠল। মাশাআল্লাহ, বউয়ের সাজে দেখে সত্যি অপার্থিব সুন্দর লাগছে। একটু হালকা স্বাস্থ্যবান হওয়ার কারণে চেহারায় এক ধরনের গোলগাল মায়াবী কিউটনেস চলে এসেছে, যা তাকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। গাঢ় লাল রঙের লেহেঙ্গাতে তার দুধে সাদা ফর্সা ত্বক যেন ঠিকরে বেরোচ্ছে। ঘুমের ঘরে তার গোলাপি ঠোঁট জোড়া সামান্য পাউট হয়ে আছে, দেখে মনে হচ্ছে অভিমান করে আছে বুঝি। চোখ দুটো বন্ধ থাকায় মায়াবী চোখের মণিগুলো দেখা যাচ্ছে না বটে, তবে চোখের ঘন পাপড়িগুলো ফর্সা গালের উপর এসে ছায়া ফেলে রেখেছে। দেখতে দেখতে আনমনে জাঙ্কুকের নজরটা নেমে গেল তের উন্মুক্ত পেটের দিকে। ঘুমের মধ্যে নড়াচড়া করার কারণে লেহেঙ্গার আঁচলটা খসে গিয়ে পেটের কিছু অংশ অনাবৃত হয়ে আছে। মুহূর্তের মধ্যে জাঙ্কুকের পুরুষালী রক্ত যেন শিউরে উঠল। সে দ্রুত পলক ফেলে অন্যদিকে চোখ সরিয়ে নিল। নিজের ভেতরের এই দুর্বলতা বা আকর্ষণের অনুভূতিকে সে প্রশ্রয় দিতে চায় না। তার মনকে সে শক্ত করে বোঝালো এই বিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাই এসব ভালো লাগা বা আকর্ষণের কোনো দাম নেই। নিজেকে জোর করে সামলে নিয়ে সে আলমারি থেকে একটা এক্সট্রা বালিশ তুলে নিল। তারপর বিছানার দিকে আর এক মুহূর্ত না তাকিয়ে সোজা গিয়ে সোফায় লম্বা হয়ে শুয়ে পড়ল। সকাল গড়িয়ে রোদ ততক্ষণে বেশ কড়া হয়ে উঠেছে, কিন্তু শেষ রাতে দেরিতে ঘুমানোর কারণে তে কিংবা জাঙ্কুক কারোরই ঘুম এখনো ভাঙেনি। দুজনেই যার যার মতো গভীর ঘুমে মগ্ন। এদিকে বিয়ের ঝামেলা মিটতে রাত হয়ে যাওয়ায় জিমিনও কাল রাতে এই বাড়িতেই থেকে গিয়েছিল। সকালে ঘুম থেকে উঠে তাজা বাতাস গায়ে মাখতে ধীর পায়ে সোজা ছাদে চলে যায় সে। ছাদের রেলিংয়ে হাত রেখে সকালের নরম রোদের দিকে তাকিয়ে নিঃশব্দে এক কাপ গরম কফিতে চুমুক দিচ্ছিল। এদিকে জিমিন ছাদে উঠেছে তা জানা মাত্রই ইসরাত আর এক মুহূর্তও দেরি করেনি। নিজের পরিপাটি পোশাক আর মেকআপটা হালকা ঠিকঠাক করেই টিপটিপ পায়ে ছাদের দিকে ছুটে এসেছে। ধীর পায়ে হেঁটে এসে একেবারে কোনো প্রকার দ্বিধা ছাড়াই সোজা গিয়ে দাঁড়ালো জিমিনের ঠিক পাশে। জিমিন কফির কাপে চুমুক দেওয়ার মাঝেই হঠাৎ পাশে কাউকে এসে দাঁড়াতে দেখে হালকা চমকে তাকালো। ইসরাতকে এভাবে পাশে এসে গম্ভীর মুখে দাঁড়াতে দেখে তার ভ্রুজোড়া সামান্য কুঁচকে গেল, তবে ঠোঁটের কোণে যথারীতি সেই চেনা মায়াবী মুচকি হাসিটা ঝুলিয়ে রাখলো। কি ব্যাপার মিস ক্রাশ খাওয়াবতী, এত সকালে ছাদে কি করছো? আপনার সাথে কথা বলতে এলাম। আমার সাথে? কি কথা? প্রেম করেন? বাবা, সোজা প্রেমে চলে গেলে? তা আমার প্রেম প্রীতির খবর নিয়ে তুমি কি করবে? করেন কিনা সেটা বলেন, পরে বলছি কি করব। যদি করি তাহলে? করলে ভালো, আর না করলে আরো ভালো। কেন কেন? রাগ করলে কষ্টটা একটু বেশি করতে হবে এই যা। তবে আপনাকে আমি ছাড়ছি না, বিয়ে করব আপনাকে। জিমিন হতভম্ব হয়ে ইসরাতের দিকে তাকিয়ে রইল।
একটা মেয়ে তাকে হুট করে সরাসরি প্রপোজ করে বসবে, তাও আবার প্রেম টেমের ফালতু ফর্মুলা এড়িয়ে সোজা বিয়ের প্রস্তাব, সেটা জিমিনের চিন্তা ভাবনারও বাইরে ছিল। ভাবা যায় আজকের যুগের মেয়েরা এতটাই বোল্ড। জিমিনের চেহারার এক্সপ্রেশন এবার মুহূর্তের মধ্যেই বদলে গেল। এক পলকে পুরো পরিবেশের হালকা আমেজটা উধাও হয়ে সেখানে এক গম্ভীর নীরবতা নেমে এলো। জিমিন সোজাসুজি ইসরাতের দিকে ফিরল, তার গভীর আর শান্ত চোখ ইসরাতের চোখে রেখে বেশ ঠান্ডা কিন্তু গম্ভীর গলায় বলে উঠল, শোনো মেয়ে, একটু ভালো করে কথা বলেছি বলে এই না যে আমি তোমাকে ভালোবাসবো বা তোমার প্রতি দুর্বল। বয়স কম তোমার, এইসব আজে বাজে চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝলে? পড়াশোনায় মন দাও। কি বললো আজে বাজে চিন্তা? ভালোবাসা কখনো আজে বাজে চিন্তা হতে পারে না। আমি আপনাকে ভালোবাসি অনেক আগে থেকেই, তাই বিয়ে করলে আপনাকেই করব। আমাকে ভুলে যাওয়াটাই তোমার জন্য শ্রেয়, কারণ আমি তোমার হব না। আমার ভাইকে তো চিনেন, আমিও কিন্তু তার চাইতে কম নই। আপনার জন্য ভালো এটাই হবে তাড়াতাড়ি আমার হয়ে যান। জিমিন আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। মনে মনে ভাবলো, বাচ্চা মেয়ে, নিজের ভালো মন্দ বোঝার বয়সই এখনো হয়নি। এসব আজগুবি আর পাগলামি কথায় কান দিলে নিজেরই বিপদ। জিমিন হন করে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। এদিকে জিমিন এভাবে পাতা না দিয়ে চলে যাওয়াতে ইসরাতের জেদ কমলো তো নাই, বরং এক ধাক্কায় কয়েক গুণ বেড়ে গেল। হাতের মুঠো শক্ত করে দাঁতের দাঁত চেপে সে ফিসফিস করে বলে উঠল, হ্যাঁ, বাচ্চা মেয়ে তাই না? দাঁড়াও জিমিন সাহেব, তোমাকে এই বাচ্চা মেয়েটাই এমন নাচ নাচাবে যে সারা জীবন মনে রাখবে। আজ থেকে শুরু হলো মিশন জিমিন উইন। এদিকে তের ঘুম ভেঙেছে কিছুক্ষণ হলো, তবে জাঙ্কুক এখনো ঘুমে বিভোর, সোফায় দণ্ডায়মান। তে নিঃশব্দে উঠে গোসল সেরে নিল, তারপর আলমারি থেকে একটা সুন্দর নীল রঙের শাড়ি বের করে পরে ফেললো। শাড়ি পরতে সে বরাবরই খুব পারদর্শী, তাই বিশেষ কষ্ট পেতে হয়নি। জাঙ্কুকের সাথে তার সম্পর্ক যতই তেতো হোক না কেন, সংসারের ভেতরের তিক্ততা তো আর বাইরের মানুষের সামনে বা মুরব্বীদের কাছে এনে ঢালা যায় না। অন্তত বাবা মা আর পরিবারের সম্মান রক্ষার্থে নিজের অমত আর কষ্টের কথা চেপে রেখে সে নিজেকে বউয়ের মতো পরিপাটি করে গুছিয়ে নিল, যেন কেউ কিছু আজ করতে না পারে। নিজেকে রেডি করে একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে ধীর পায়ে নিচে নেমে এলো তে। প্রথম সকাল, নতুন পরিচয়, নতুন অনুভূতির সমীকরণ, সব মিলে ওর বেশ লজ্জা লাগছিল। তে নিচে নামার ঠিক কিছুক্ষণ পরই জাঙ্কুকও ঘুম থেকে উঠে নিচে নামলো, তবে কারো দিকে চোখ না তুলে, কারোর সাথে একটা বাক্য বিনিময় না করে সে সোজা সদর দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। কেউ মুখে কিছু না বললেও ঘরে উপস্থিত সবাই, জিন, নামজুন, সুগা যেই হোক, সবাই খুব ভালো করেই বুঝে গেল যে জাঙ্কুক এই বিয়েটা মন থেকে মেনে নিতে পারছে না। নামজুন একটা দীর্ঘশ্বাস ফেললেন, আর জিন চিন্তিত চোখে ড্রয়িং রুমের দিকে তাকিয়ে রইল। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। জাঙ্কুকের রুটিন এখন একটাই, সকালে হুড়মুড় করে বেরিয়ে যায় আর গভীর রাতে বাড়ি ফিরে সোজা ঘুমাতে চলে যায়। তের সাথে কোনো প্রকার বাক্য বিনিময় করা তো দূরের কথা, মুখোমুখি হওয়াটাও যেন তার কাছে এক মহা বিরক্তিকর কারণ। সে তেকে পুরোপুরি এড়িয়ে চলার একটা অদৃশ্য দেয়াল বানিয়ে নিয়েছে। তে অবশ্য এখন আর জাঙ্কুকের কাছ থেকে ভালোবাসা কিংবা সামান্য সহানুভূতির আশাটাও করে না। সে নিজেকে ঘরে একরকম বন্দি করে ফেলেছে। বই পড়ে কিংবা ইসরাতের সাথে কথা বলেই তার দিন কেটে যায়। নামজুন অবশ্য জাঙ্কুকের এই অসংবেদনশীল আচরণ দেখে তাকে ডেকে কড়া কথা বলতে চেয়েছিলেন, কিন্তু জিন তাকে আটকে দেয়। নরম গলায় বুঝিয়ে বলেন, ওদের ওপর আমরা জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছি। দুজনেই ছোট, দুজনেরই একটু সময় লাগবে এই বাস্তবতাটুকু মেনে নিতে। জোর করে ভালোবাসানো যায় না, ওদের নিজেদের মতো ছেড়ে দাও। এদিকে আমাদের ইসরাত কিন্তু হাত গুটিয়ে বসে থাকার পাত্রী নয়। মিশন জিমিন উইন এখন একদম ফুল ফর্মে চলছে। জিমিনের অ্যাটেনশন পাওয়ার জন্য সে এমন কোনো কাজ নেই যা করছে না। একেবারে ছায়ার মতো জিমিনের পিছু পিছু ঘুরঘুর করতে শুরু করেছে। জিমিন তো ওর এই কাণ্ড কারখানায় চরম বিরক্ত। 2-3 বার কড়া কণ্ঠে বলেও দিয়েছে, রাত, এসব ছেলে মানুষই বন্ধ করো, আমার ব্যক্তিগত জীবন আছে, শুধু শুধু কেন বিরক্তির কারণ হচ্ছ? কিন্তু কে শোনে কার কথা? ইসরাতের এক কথা, জিমিনকে কাবু করতেই হবে। প্রতিদিন নিয়ম করে অজস্র ফোন, ইমোজি ভরা মেসেজের বন্যা, আর সুযোগ পেলেই কোনো না কোনো বাহানায় জিমিনের সামনে গিয়ে হাজির হওয়া। এমনকি বান্ধবীদের কাছে তো সে রটিয়েই দিয়েছে যে জিমিনের সাথেই নাকি তার বিয়ে এক প্রকার ঠিক হয়ে গেছে। তবে প্রশ্ন হলো, ইসরাতের এত পাগলামি, একরোখা জেদ আর মিষ্টি অত্যাচার কি আদৌ বরফ শীতল জিমিনের শক্ত মন গলাতে পারবে, নাকি জিমিন আরও দূরে সরে যাবে?
জাঙ্কুকের ভার্সিটি বাড়ি থেকে বেশ অনেকটা দূরে হওয়ায় তাকে এবার ফ্ল্যাটে গিয়ে উঠতে হচ্ছে। জাঙ্কুক চেয়েছিল একাই থাকবে, কিন্তু জিন একেবারেই তা হতে দেননি। জিন একদম সোজা হিসাব বুঝিয়ে দিয়েছেন, তে এখন তার বিবাহিত স্ত্রী, তাই তেকেও সাথে নিয়ে যেতে হবে। সেখান থেকেই তেকে ভালো একটা কলেজে ভর্তি করিয়ে দেওয়া হবে। আর তাছাড়া জিনের মনে গভীর আশা, একসাথে একা একটা ফ্ল্যাটে থাকলে হয়তো দুজনের ভেতরের বরফ গলবে, বন্ডিং তৈরি হবে। সব গুছিয়ে ড্রাইভার যখন গাড়িতে ব্যাগপত্র তুলছিল, তখন ইসরাতের মন ভীষণ খারাপ। তার দু চোখ ফেটে জল আসছে। প্রাণের শোক হিতে চলে গেলে সে এই বিশাল বাড়িতে একলা হয়ে যাবে। এতদিনের আড্ডা, মাঝরাতে গোপন কথা বলা সব বন্ধ হয়ে যাবে। ইসরাত তেকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলল, তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো রে দে? আর ওই হনুমান ভাইয়া তোকে একা পেয়ে কি অত্যাচার করবে কে জানে। তে মৃদু হেসে নিজের চোখের জল মুছে ইসরাতকে সান্ত্বনা দিল, কিন্তু তে নিজের মনের ভেতরেও চেপে বসেছে অজানা এক ভয়। পরিবারের বাঁধন ছাড়িয়ে এবার এক ছাদের নিচে জাঙ্কুকে মুখোমুখি হতে হবে তাকে, যেখানে বাঁচানোর মতো জিন বা যেই হোক কেউ থাকবে না। তে যখন গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো, তখন তার বুকের ভেতর অচেনা এক যন্ত্রণার ঢেউ আছড়ে পড়ল। বিয়ের মূল দিনে পরিবারকে ছেড়ে যাওয়ার অনুভূতিটা তার অতটা তীব্র হয়নি, কিন্তু আজ এই মুহূর্তে সব স্বজনকে পেছনে ফেলে অচেনা এক ঠিকানার উদ্দেশ্যে পা বাড়াতে গিয়ে যেন তার প্রাণ বের হয়ে আসার উপক্রম হচ্ছে। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় তো অন্য জায়গায়। যে মানুষের হাত ধরে সে নতুন জীবন শুরু করতে যাচ্ছে, সে মানুষটা তো তাকে স্ত্রীর মর্যাদা দেওয়া দূরে থাক, মানুষ হিসেবেও তার অস্তিত্বকে তোয়াক্কা করে না। অচেনা সেই ফ্ল্যাটের চার দেয়ালের মাঝে জাঙ্কুকের মতো পাষাণ আর মেজাজি মানুষের সাথে তের কপালে কি অপেক্ষা করছে তা কেবল আল্লাহই ভালো জানেন। যাওয়ার শেষ মুহূর্তে জিন বুঝতে পারলেন নতুন পরিবেশে তের একা গুছিয়ে নিতে কষ্ট হবে, তাই তিনি ইসরাতকে আদেশ দিলেন ওদের সাথে যাওয়ার জন্য, যাতে তে অন্তত একজন আপন মানুষকে পাশে পায় এবং ঘর সংসারে টুকটাক কাজ গুছিয়ে নিতে সাহায্য হতে পারে। জাঙ্কুকের ইচ্ছা ছিল না ইসরাত সাথে আসুক, কিন্তু জিনের আদেশের ওপর কথা বলতে পারে না সে। এদিকে জিনের এই সিদ্ধান্ত শুনে ইসরাতের আনন্দ আর ধরে না, মনে মনে সে হাসতে লাগলো। আলহামদুলিল্লাহ, এই ওসিলায় অন্তত তার জানেমান জিমিনকে সামনাসামনি দেখতে পাবে। জাঙ্কুক আগে জিমিনের সাথে যে ফ্ল্যাটে থাকতো, ঠিক তার পাশের খালি ফ্ল্যাটটাই ভাড়া নেওয়া হয়েছে তেকুকের জন্য। পুরনো ফ্ল্যাটটাতে এখন থেকে জিমিন একাই থাকবে। তিনজন মিলে টুকটাক সব জিনিসপত্র লাগেজ থেকে বের করে নতুন ফ্ল্যাট গুছিয়ে তুলতে তুলতে প্রায় রাত হয়ে গেল। ঘড়ির কাঁটা 12টা ছুঁই ছুঁই। এত রাতে থেকে অচেনা জায়গায় একা রেখে কিভাবে যাবে জাঙ্কুক? তাই সে জিমিনকে বলে ইসরাতকে বাড়ি পৌঁছে দিয়ে আসতে। ভাই যা তো, রাতকে একটু বাড়ি পৌঁছে দিয়ায়। আমি যেতাম, কিন্তু তে ভয় পাবে একা একা। বউকে মানে না, আবার বউ ভয় পাবে সেই চিন্তা করে। শালা তুই পারিসও বটে। জিমিন ফিসফিসিয়ে কথাটা বলে গাড়ির চাবিটা পকেট থেকে বের করলো। বাথো ছেলের মতো ইসরাতের দিকে তাকিয়ে হুমকি দেওয়ার সুরে বলল, সোজা গাড়িতে গিয়ে বসো, আর খবরদার রাস্তায় কোনো আজগুবি কথা বলবে না। ড্রাইভ করার সময় আমার শান্ত মাথা গরম করলে কিন্তু মাঝপথেই নামিয়ে দিয়ে চলে আসবো। কথাটা বলে জিমিন এক সেকেন্ড না দাঁড়িয়ে লিফটের দিকে চলে গেল। এদিকে ইসরাত তো খুশিতে আটখানা, মুখ চেপে ধরে একচোট হেসে নিল সে। মনের ভেতর যেন খুশির পপকর্ন ফুটছে। আরে ভাই, রোমান্টিক রাতে হিরোর পাশে বসে এক গাড়িতে বাড়ি ফেরা, এর থেকে বেশি খুশি আর এই দুনিয়ায় কি হতে পারে? সে তাড়াতাড়ি থেকে শক্ত করে জড়িয়ে ধরে বিদায় জানিয়ে নাচতে নাচতে ফুরফুরে মেজাজে নিচে নেমে জিমিনের পিছু নিল। নিঝুম রাতে ফাঁকা রাস্তায় গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়ির ভেতরের পরিবেশটা থমথমে ও নিশ্চুপ। ইসরাত অবশ্য জিমিনের সেই হুমকি গায়ে মাখেনি। সে গলা খাখালি দিয়ে কথা বলতে শুরু করে দিয়েছে। হেই জিমিন, না মানে জিমিন সাহেব, রাতের আবহাওয়াটা বেশ সুন্দর না? আবার একটু পর, আচ্ছা আমাকে কি আজকে একটু বেশি মিষ্টি লাগছে? এবার জিমিন কোনো উত্তরই দিল না, শুধু গাড়ির এসিটা স্পিড 1 পয়েন্ট বাড়িয়ে দিল। ইসরাত গালে হাত দিয়ে মনে মনে গাল ফোলালো। ভাবের একশেষ। নিজেকে ভাবেন কি যেন নবাব সিরাজউদ্দৌলা, পাত্তাই দিচ্ছে না। কয়েক মিনিটের মাথায় গাড়িটা এসে থামলো ওদের বাড়ির বিশাল গেটের সামনে। রাত শেষ হয়ে আসছে, চারিদিকে নিস্তব্ধতা। জিমিন ইঞ্জিন অফ না করে নিউট্রালে রেখে ইসরাতের দিকে তাকালো। যাও, এসে পড়েছি। তাড়িয়ে দিচ্ছেন কেন? আর একটু থাকি না। মামার বাড়ি পেয়েছো? আমি কি ফিরবো না? রাত হয়েছে অনেক, তাড়াতাড়ি যাও। ইসরাত গাল ফুলিয়ে ভেজা চোখে বসে রইল। মনে মনে আশা ছিল গাড়ি থামার পর অন্তত জিমিন নিজে থেকে একটু নরম সুরে বলবে, পৌঁছে গেছো, সাবধানে যেও। কিন্তু কিসের কি, সেগুড়ে বালি। জিমিন তার দিকে এক নজর তাকিয়ে স্টিয়ারিং এ হাত রেখে বসে আছে।
যেন এক কাঠখোট্টা ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। জিমিনের এমন বরফ শীতল ভাব দেখে ইসরাতের ভেতরের জমানো রাগ আর পাগলামি এক মুহূর্তে সীমানা ছাড়িয়ে গেল। কোনো কিছু না ভেবে চোখের পলকে হুট করে এক কাণ্ড করে বসলো ইসরাত। সে ঝুঁকে এসে জিমিনের শার্টের কলারটা শক্ত করে চেপে ধরে সোজা তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। জিমিন মুহূর্তের মধ্যে পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। বড় বড় চোখ করে সে বাকরুদ্ধ হয়ে জমে গেল। তার সমস্ত বুদ্ধিশুদ্ধি যেন এক নিমেষে লোপ পেয়ে গেছে। যে মেয়েটাকে সে এতক্ষণ বাচ্চা মেয়ে ভেবে তুচ্ছ করছিল, সেই মেয়ে এত রাতে নিজেদের বাড়ির সামনে এমন একখানা দুঃসাহসী কাজ করে বসবে তা জিমিনের ভাবনার বাইরে ছিল। কয়েক সেকেন্ড পর নিজেই ধীরে ধীরে কিস ব্রেক করলো ইসরাত। জিমিনের থমকে যাওয়া স্তব্ধ চেহারার দিকে তাকিয়ে একগাল বিজয়ের হাসি হেসে কাপা গলায় কিন্তু বুক ফুলিয়ে বলল, গুড নাইট। আমাকে নিয়ে সুন্দর সুন্দর স্বপ্ন দেখবেন কেমন? জিমিনের ভেতরে সব সহ্য শক্তি মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। এতদিন তাও ঠিক ছিল। ইসরাতের পিছু পিছু ঘোরা, অহেতুক অজুহাত বানিয়ে সামনে আসা কিংবা অবুঝ মেসেজ পাঠানো, সবকিছুকে সে নেহাতে একটা বাচ্চা মেয়ের ক্ষণিকের ভুল আর পাগলামি ভেবে এড়িয়ে গেছে। জাঙ্কুক তার প্রাণের বন্ধু, সেই সুবাদে ইসরাতকেও সে সবসময় নিজের ছোট বোনের মতো স্নেহ আর সম্মানের চোখে দেখে এসেছে। কিন্তু আজকের ঘটনাটা একদম সীমা ছাড়িয়ে গেছে। এত রাতে এভাবে কুরুচিপূর্ণ ও হটকারী এক কাণ্ড ঘটে ইসরাত যা করলো তাতে জিমিনের রক্তের উত্তাপ এক লাফে মাথায় উঠে গেল। নিজের আত্মসম্মান আর বন্ধুর প্রতি দায়বদ্ধতায় ভীষণ ধাক্কা খেল সে নিয়ন্ত্রণ হারিয়ে থাপ্পড় মেরে বসলো ইসরাতকে। নিস্তব্ধ রাতের বাতাসে সেই থাপ্পড়ের শব্দটা যেন চারপাশ কাঁপিয়ে দিল। ইসরাত হাত দিয়ে গাল চেপে ধরে শক্ত হয়ে বসে রইল। তার চোখে দুটি কাঁপতে লাগলো। অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইল জিমিনের দিকে। জিমিন হাঁপাচ্ছিল। আঙুল উঁচিয়ে বরফ শীতল হিংস্র গলায় বলল, আর ইউ ম্যাড? কি করলে এটা তুমি? তোমাকে আমি কতবার বলেছি আমি তোমাকে ভালোবাসি না, তবু এসব নাটকের মানে কি? এরপরও যদি তুমি আমাকে বিরক্ত করো তাহলে আমি জাঙ্কুকে বলতে বাধ্য হব। আমার ভালোবাসা আপনার কাছে নাটক মনে হয়? হ্যাঁ, নাটক মনে হয়। তোমার যে বয়স, সেই বয়সে মেয়েরা রঙিন পৃথিবী দেখে। যাকে দেখে তাকেই ভালো লাগে। ক্ষণিকের মোহকে তারা ভালোবাসা বলে চালিয়ে দেয়, কিন্তু ম্যাচিওর হওয়ার পর তাদের ভুল ধারণা ভাঙে। বাহ, কি অবলীলায় আপনি আমার ভালোবাসাকে মোহ বলে চালিয়ে দিচ্ছেন। কখনো কি কাউকে ভালোবাসেননি আপনি? যদি বেঁচে থাকেন তাহলে কিভাবে আমার ভালোবাসাকে মোহ বলছেন? ভালো না বাসলে কি কেউ কারোর জন্য এতটা পাগল হয়? কাউকে ভালোবেসেছি কিনা জানি না, তবে তোমাকে আমি ভালোবাসি না। শুনেছো? আমি তোমাকে ভালোবাসি না। যদি আমাকে ভালো নাই বাসেন তবে এই থাপ্পড়টা আগে কেন মারলেন না? কেন আমাকে বাধা দিলেন না মিথ্যে স্বপ্ন দেখার? কেন আপনি এতদিন আমার অত্যাচার সহ্য করেছেন? রাত হয়েছে অনেক, বাড়ি যাও। জিমিন প্রসঙ্গ বদলাতে চাইলো। ইসরাত চোখের পানি মুছে বলল, ঠিক আছে, যাচ্ছি বাড়িতে। সেই সাথে আপনার জীবন থেকেও আর কখনোই আপনার চোখের সামনে আসবো না। ইসরাত আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ভাঙা হৃদয়ে অনবরত কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে ছুটে চলে গেল সে। আজ তার আবেগ, মন আর আত্মসম্মান সবটাই চোরমার হয়ে গেছে। অন্যদিকে ঝড়ের গতিতে গাড়ি চালিয়ে খানিকটা দূরে নির্জন রাস্তার পাশে ব্রেক কষল জিমিন। সে স্টিয়ারিং এর উপর দুই হাত রেখে মাথা এলিয়ে দিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ফেলল। জিমিনের মনের ভেতর এখন তীব্র এক অনুশোচনা আর কষ্টের যুদ্ধ চলছে। সে তো সত্যিই চায়নি ইসরাতকে ওভাবে চড় মারতে কিংবা ওভাবে কটু কথা শুনে মন ভাঙতে, কিন্তু তার বুকে যে লুকিয়ে আছে এক পুরনো দগ্ধ অতীত। ভালোবেসে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা যে কতটা বিষাক্ত তা জিমিন টের পেয়েছে। সে আর কাউকে এত কাছে আসতে দিতে চায় না, আর চায় না ভুল ভালোবাসার জালে জড়িয়ে আবার কাউকে কিংবা নিজেকে হারাতে। তাই তো ইচ্ছে করে ইসরাতকে নিজের থেকে এতটা দূরে ঠেলে দিল সে, যাতে মেয়েটা তার পিছনে ছুটে নিজের জীবনটা নষ্ট না করে। ওদিকে নতুন ফ্ল্যাটে নিঝুম রাত নেমে এসেছে। রাতের কাজ কারবার শেষ করে জাঙ্কুক সোজা গিয়ে মাস্টার বেডরুমে ঢুকে পড়েছে এবং দরজাও হয়তো ভিড়িয়ে দিয়েছে, কিন্তু বেচারি তে এখনো থমথমে ড্রয়িং রুমের মাঝখানে বিভ্রান্ত হয়ে দাঁড়িয়ে আছে। সে কোন রুমে গিয়ে ঘুমাবে সেটাই বুঝতে পারছে না। ফ্ল্যাটে তো রুম মোটেই দুটো। নতুন ফ্ল্যাট বলে একা একা অন্য রুমে শুতে তার প্রচণ্ড ভয় লাগছে। তার উপর আবার রাতের নীরবতা। কিন্তু তাই বলে কি সে আবার জাঙ্কুকের রুমে যাওয়ার সাহস দেখাবে? না, কখনোই না। যে মানুষটা তাকে সহ্যই করতে পারে না, তার দরজায় কড়া নাড়ার চেয়ে মরে যাওয়াও যেন ভালো। তাহলে এখন উপায় কি? তখনই জাঙ্কুক আসে সেখানে। কি রে, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? শুতে আয়। ভয়ে ভয়ে পা টিপে টিপে বেডরুমের দরজায় ধাক্কা দিয়ে ভেতরে ঢুকলো তে। রুমে ঢুকে দেখলো জাঙ্কুক ইতিমধ্যে খাটের এক পাশে শুয়ে পড়েছে।
তে চারপাশে চোখ বুলিয়ে দেখলো অন্য কোথাও শোয়ার ব্যবস্থা আছে কিনা, কিন্তু কপাল খারাপ, এই রুমে বিছানা ছাড়া শোয়ার মতো বড় কোনো সোফা বা ডিভান নেই। অবশেষে কোনো উপায় না দেখে বুকের ধুকপুকানি চেপে তে খাটের একদম কিনারায় কুটিসুটি মেরে শুয়ে পড়লো, যেন জাঙ্কুকের শরীরের সাথে সামান্য স্পর্শও না লাগে। সারাদিনের মানসিক চাপ আর ক্লান্তিতে কিছুক্ষণের মধ্যেই সে গভীর ঘুমে তলিয়ে গেল। কিন্তু অন্য পাশে শুয়ে থাকা জাঙ্কুকের চোখে ঘুম নেই। ঘরের আবছা আলোয় সে বারবার আনমনে তের দিকে তাকাচ্ছিল। ঘুমন্ত তেকে দেখে তার মনের ভেতর অদ্ভুত এক কৌতূহল কাজ করতে লাগলো। মেয়েটা ঘুমানোর সময় খুব সাবধানে মাথায় ওড়না টেনে একদম ভালোভাবে পুরো শরীর কাঁথা দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। জাঙ্কুকের মাথায় হঠাৎ এক অদ্ভুত চিন্তা খেলে গেল। যত সব, আমার সামনে তো পর্দা করার কি আছে? আমি তোর স্বামী। ওয়েট, আমি কি ভাবছি এসব? স্বামী? নিজের ভেতরে এই ভাবনাটা আসতেই জাঙ্কুক নিজে থেকেই চমকে উঠল। মনে মনে নিজেকেই করা ঝাড়ি দিল সে। আমার মাথা কি খারাপ হয়ে গেল নাকি? আমি এসব ফালতু কথা কেন ভাবছি? যে বিয়ে আমি মানি না সেখানে আবার কিসের স্বামী স্ত্রী? নিজের উপর চরম বিরক্ত হয়ে জাঙ্কুক উল্টো পাশে ঘুরে শুয়ে পড়ল। কিন্তু মনের তোলপাড়টা যেন কিছুতেই কমছিল না। সকাল সকাল তের ঘুম ভেঙে যায়। নতুন জায়গা, তাই ভালো ঘুম হয়নি। কিন্তু এ কি, সে তো নড়াচড়া করতে পারছে না। মনে হচ্ছে কেউ তাকে জাপটে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যেই তের ঘুম ছুটে যায়। চোখ খুলে দেখে সে জাঙ্কুকের বুকে মাথা রেখে শুয়ে আছে, আর জাঙ্কুক তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে। তের হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়। বিয়ের পর এই প্রথম তারা এতটা কাছাকাছি এসেছে। লজ্জায় তের গাল দুটো লাল হয়ে গিয়েছে। তার ইচ্ছে করছিল জাঙ্কুকের বুকে এইভাবেই মাথা রেখে জনম জনম কাটিয়ে দিতে। তবে হুট করে সে বাস্তবতায় ফিরে আসে। যে মানুষটা তাকে পছন্দই করে না, তাকে নিয়ে যে স্বপ্ন দেখা বৃথা। তে নিজেকে ছাড়িয়ে উঠে বসে। আরেক পলক জাঙ্কুকের দিকে তাকিয়ে নিঃশব্দে রুম থেকে বেরিয়ে যায়। তে বেরিয়ে যেতেই জাঙ্কুক চোখ খুলে তাকায়। বুকের ভেতর আটকে রাখা নিঃশ্বাসটুকু ছাড়ে। হুট করে নিজের উপর ভারী কিছু অনুভব করে ঘুম ভেঙে গিয়েছিল জাঙ্কুকের। চোখ খুলে দেখে সে তেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ঠিক তখনই তেরও ঘুম ভাঙে। তাই সে চোখ বন্ধ করে মরার মতো পড়ে থাকে, যেন দুজনের কাউকেই অস্বস্তিতে পড়তে না হয়। জাঙ্কুক নিজের বুকে হাত রেখে বলে, হোয়াট দ্য হেল ইজ রং উইথ মি? তে ইতিমধ্যেই নাস্তা বানিয়ে ফেলেছে। রান্না বান্নায় সে বরাবরই পটু। জিমিনকেও সে বলে রেখেছে তাদের সাথেই যেন খায়। একা মানুষ বাইরে খাওয়ার কি দরকার? তাছাড়া তে তো নিজেদের জন্য রান্না করবেই, তবে জিমিনের জন্য করতে ক্ষতি কি? ইতিমধ্যেই জাঙ্কুক রুম থেকে বেরিয়েছে। আজকে আর সে ভার্সিটিতে যাবে না। কেন যাবে না সে নিজেও জানে না, তবে যেতে মন চাইছে না। তখনই কলিং বেল বেজে ওঠে। জাঙ্কুক দরজা খুলে দেখে জিমিন এসেছে। দুজনে এসে ডাইনিং টেবিলে বসতেই তে গরম গরম নাস্তা সার্ভ করে। তবে সে বসে না, দাঁড়িয়ে থাকে। এটা দেখে জাঙ্কুক কিছু না বললেও জিমিন বলে, তে তোমাকে আমি আগে থেকেই চিনি। তুমি আমার ছোট বোনের মতো, তাই তোমাকে নাম ধরে আর তুমি করেই বলছি। তুমি কিছু মনে করো না। না না ভাইয়া, কি যে বলেন না, আমি কিছু মনে করিনি। বরং ভাবি ডাকলেই আমার অস্বস্তি হতো। আচ্ছা, তা দাঁড়িয়ে কেন? বসো, একসাথে খাই সবাই। কষ্ট করেছো সকাল থেকে, খেয়ে নাও। না না ভাইয়া, আপনারা খান, আমি পরে খেয়ে নেব। তের কথা শুনে জাঙ্কুক রাগী দৃষ্টিতে তাকায় তের দিকে। কি ছিল ওই দৃষ্টিতে যে তে টেবিলে বসতে বাধ্য হয়? সারাদিন জাঙ্কুক বাড়িতে থাকলেও দুজন দুই রুমে কাটিয়েছে। কেটে যায় কিছুদিন। তেকুকের মধ্যে বিশেষ কোনো উন্নতি হয়নি। এদিকে ইসরাতও আর কোনোদিন জিমিনের সামনে আসেনি, নিজেকে গুটিয়ে নিয়েছে। জিমিন চাপা স্বভাবের, তাই তার অভিব্যক্তি বোঝা দেয়। তে আর ইসরাতকে ইতিমধ্যেই জাঙ্কুকের ভার্সিটির পাশের কলেজে ভর্তি করিয়ে দেওয়া হয়েছে। আজকে সেটার জন্য একটা পার্টি রেখেছে ইসরাত এবং তের বান্ধবীরা। তেকেও ইনভাইট করা হয়েছে এবং ইসরাত এটাও জানিয়েছে সে নিজের পার্টনার চুজ করেছে। আজকে তারা অফিসিয়ালি কাপল হবে। তের খুশি আর দেখে কে। তে রাতের রান্নাটা আগে ভাগেই করে রাখছিল, কারণ একটু পর ইসরাত এসে ওকে নিয়ে যাবে। জিমিন তাদের ফ্ল্যাটেই ছিল জাঙ্কুকের সাথে। এবার রুম থেকে বেরিয়ে এসে সে দেখে তে ফুরফুরে মেজাজে রান্না করছে। সাধারণত তেকে এতটা খুশি হতে দেখা যায় না, তাই কৌতূহল সামলাতে না পেরে সে জিজ্ঞেস করেই বসলো, কি হলো তে, আজ তোমাকে খুশি খুশি দেখাচ্ছে যে?
আসলে ভাইয়া, আজকে আমাদের বান্ধবীদের তরফ থেকে একটা পার্টি দেওয়া হয়েছে। সবাই আলাদা হয়ে যাবে, তাই শেষবারের মতো একসাথে হওয়ার উদ্দেশ্যে। আর সবচেয়ে বেশি খুশির খবর হলো, আজ রাত তার ভালোবাসার মানুষটির সঙ্গে অফিসিয়াল ভাবে কাপল হবে। তাই আমি এত খুশি। যাক, মেয়েটা অন্তত তার ভালোবাসার মানুষটিকে বিয়ে করতে পারবে। তের কণ্ঠে হতাশা, তবে জিমিনের মুখ থেকে আর কোনো শব্দ বের হলো না। পাথরের মতো দাঁড়িয়ে রইল সে। তবে কি এবার শক্ত জিমিনও ভেতরে ভেতরে ভেঙে পড়লো? ও আচ্ছা, এ তো ভালো খবর। আচ্ছা, আমি তাহলে এখন আসি বলেই সে বেরিয়ে গেল। তে অবশ্য এতে বিশেষ নজর দিল না। রান্না শেষ করে তে গোসল সেরে নিয়েছে। গরমে রান্না করার ফলে গোসল করাটা জরুরি ছিল। তেকে অসময় গোসল করতে দেখে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। তবে সে কিছু জিজ্ঞেস করলো না। কিছু একটা দরকারে সে জিমিনের কাছে গেল। তে আজকে সেজেছে। কালো রঙের একটা পাতলা শাড়ি জড়িয়েছে গায়ে। যেহেতু শুধু মেয়েরাই থাকবে, তাই বিশেষ কোনো সমস্যা নেই। চুলগুলো ছেড়েই রেখেছে। রেশমি কালো চুলগুলো কোমর ছাড়িয়েছে তার। হাতে কিছু চুড়ি, গলায় পাথরের নেকলেস, কানেও ম্যাচিং ইয়াররিংস, চোখে কাজল আর ঠোঁটে গোলাপি লিপস্টিক। এতটুকুই, তবুও যেন তাকে অপরূপ সুন্দরী লাগছে। জাঙ্কুক জিমিনের কাছ থেকে ফিরে এসেছে, তবে রুমে আর ঢুকতে পারেনি। দরজার কাছে থ হয়ে দাঁড়িয়ে রয়েছে। তের ড্রেসিং টেবিলের সামনে, তাই আয়নার প্রতিফলনে তাকে স্পষ্ট দেখা যাচ্ছে। তেকে এভাবে সে এর আগে কখনো দেখেনি। জাঙ্কুক যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছে। আজ তার মন বলছে তে তার চাচাতো বোন নয়, বরং বিবাহিত স্ত্রী। জাঙ্কুক কেঁপে ওঠে। প্রথমবারের মতো মনে হয় তে তার স্ত্রী, সে তের স্বামী। তবে এসব ভাবনার মাঝেই হুট করে জাঙ্কুকের নজর যায় তের পেটের দিকে। পাতলা শাড়ি, তার উপর কালো রঙের হওয়ায় তের পেট স্পষ্ট দেখা যাচ্ছে। আর নাভির দিকে চোখ পড়তেই জাঙ্কুক চোখ বন্ধ করে নেয়। এসব কি হচ্ছে তার সাথে? সে তো এসব চায় না। মুহূর্তেই তার মনে পড়ে তে এই সন্ধ্যাবেলায় রেডি হচ্ছে কেন, কোথায় যাবে এবং কার সাথেই বা যাবে। সে কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করেই বসে, এই সময় রেডি হচ্ছিস যে, কোথায় যাবি? তে পিছনে ঘুরে তাকায়। জাঙ্কুককে দেখে সে কিছুটা চমকে ওঠে, কারণ এতক্ষণ সে জাঙ্কুককে খেয়াল করেনি। তে মিনমিনে স্বরে বলে, আসলে ভাইয়া, রাত আর আমাদের বন্ধুরা মিলে একটা পার্টি রেখেছে, সেখানেই যাব। রাত একটু পর নিতে আসবে আমাকে। মুহূর্তেই জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে যায়। রাগে শরীর জ্বলে যাচ্ছে। তার বউকে অন্য ছেলেরা দেখবে, তাও আবার শাড়িতে। আর ওই পেটটা তো শুধু জাঙ্কুককে দেখার জন্য। তাহলে অন্য কেউ কেন দেখবে? জাঙ্কুক রাগে ফায়ার হয়ে যায়। এতদিন স্বামীর অধিকার ফলায়নি বলে বড্ড সাহস বেড়ে গিয়েছে মেয়েটার। কিন্তু আর না, এবার ওর জায়গা ওকে বুঝিয়ে দিতে হবে। জাঙ্কুক শব্দ করে দরজা লাগিয়ে তের দিকে এগিয়ে যেতে শুরু করে। তে তো ভয় পেয়ে যায় জাঙ্কুকের এমন রূপ দেখে। সে তো বুঝতে পারছে না হঠাৎ কি এমন হলো। জাঙ্কুক তের একদম কাছে এসে তাকে ড্রেসিং টেবিলের সাথে পিন করে ধরে বলে, ছেলেদেরকে শরীর দেখানোর ইচ্ছা হয়েছে? এতই যখন শরীরের জ্বালা মেটাতে মন চায়, তাহলে আমার কাছে আসতি, অন্য ছেলেদের কাছে কেন? আমার কি নুনু নেই নাকি আমি অক্ষম? বল, জবাব দে। তে তো বাকরুদ্ধ হয়ে যায়। জাঙ্কুক এসব কি বলছে সে কিছুতেই বুঝতে পারছে না। সে কেন ছেলেদেরকে শরীর দেখাতে যাবে? আরো কিসব বাজে বাজে কথা বললো। ছি ভাইয়া, তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব তুমি? আমি কেন ছেলেদেরকে শরীর দেখাতে যাব? তুমি আমাকে ভুল বুঝছো ভাইয়া। কিন্তু জাঙ্কুক তেকে আর কোনো কথা বলতে দেয় না। তের নরম গোলাপি ঠোঁট জোড়া দখল করে নেয় তার পুরুষালী ঠোঁট দ্বারা। তে তো স্তব্ধ হয়ে যায়। কি হচ্ছে তার সাথেই সব? জাঙ্কুক তাকে কিস করছে। সে কি স্বপ্ন দেখছে? ঘোর কাটতেই জাঙ্কুক তের ঠোঁটে বাইট করে বসে। ব্যথায় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। জাঙ্কুক কিস ব্রেক করতে তে ফুঁপিয়ে ওঠে। ভাইয়া, কি হয়েছে তোমার? এমন করছো কেন তুমি? বিশ্বাস করো, আমি অন্য কারো কাছে যাচ্ছিলাম না। কিন্তু জাঙ্কুক কিছু বলে না। তেকে হুট করে কোলে তুলে নেয়, তারপর বিছানায় আছড়ে ফেলে। ভাগ্যিস বিছানাটা নরম ছিল, না হলে তে চিটপটাং হয়ে যেত। জাঙ্কুক তের উপর উঠে বসে। তের বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেললো। উন্মুক্ত হলো তের ফর্সা পেট। জুনিয়র জাঙ্কুক তো একেবারে নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। ভাইয়া, কি করছেন আপনি? মাথা ঠান্ডা করুন প্লিজ। চুপ, জাস্ট স্টপ ইওর ফাকিং মাউথ। আজকে তোকে নিজের করে দেখিয়ে দেব তুই কোন দানবকে জাগিয়েছিস। জাঙ্কুক আবারও ঠোঁট ডুবিয়ে দেয় তের ঠোঁটে। তে বুঝে গেছে আজ তার রক্ষে নেই। জাঙ্কুক যে রুদ্রমূর্তি ধারণ করেছে, তাতে আজ সে মরে গেলেও জাঙ্কুক ছাড়বে না। জাঙ্কুক এবার শার্ট খুলে ফেলে, তারপর তের ব্লাউজে হাত দেয়। কিন্তু তে জাঙ্কুকের হাত খপ করে ধরে ফেলে। ভাইয়া প্লিজ এমনটা করো না, তুমি এখন নিজের মধ্যে নেই। আমি চাই না এভাবে কিছু হোক। ডোন্ট টক, I need you. You make me fucking hard.
জাঙ্কুক তের মুখ চেপে ধরে ব্লাউজ খুলে ফেলে, তারপর তের গলায় মুখ ডুবিয়ে দেয়, গলা থেকে বুক। জাঙ্কুক যেন পাগল হয়ে গেছে। এতদিন সে কেন এই সুখ থেকে নিজেকে বঞ্চিত করেছিল, এখন তার আফসোস হচ্ছে। ওহ গড, যেখানেই হাত দিই সেইখানেই সফট। ইউর ফাকিং হার্ট বেবি। ভাইয়া আস্তে, ব্যথা পাচ্ছি আমি। কিন্তু জাঙ্কুক শোনে না, নিজের মতো করে তের শরীর উপভোগ করতে শুরু করে। একসময় সে তেকে পুরোপুরি আন্ড্রেস করে ফেলে। তে ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেকে ঢাকতে চাইলে জাঙ্কুক বাধা দেয়। নো, ডোন্ট, আই ওয়ান্না সি ইউ, ইউ বিলংস টু মি, এভরি ইঞ্চ অফ ইউর বডি বিলংস টু মি। ফাক। জাঙ্কুক আর সময় নষ্ট না করে তের ভেতরে প্রবেশ করে। ব্যথায় তের চোখ মুখ কুঁচকে যায়, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ে। চিৎকার দিয়ে কেঁদে উঠে সে বলে, ভাইয়া ভাইয়া স্টপ, প্লিজ স্টপ বিগ, ব্যথা পাচ্ছি আমি, প্লিজ ভাইয়া ছেড়ে দাও। জাঙ্কুকের মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। সে মুহূর্তেই হিংস্র হয়ে ওঠে। তের কান্নাগুলো তাকে আরো উত্তেজিত করে তুলছে। সে থামার বদলে নিজের গতি আরো বাড়ায়। তে শুধু কান্না করছে আর ছটফট করছে। জাঙ্কুককে সরানো তার পক্ষে অসম্ভব। এদিকে জিমিন ভাবলো রাতের খাবার নিয়ে সে নিজের রুমে চলে যাবে, কারণ সে ইসরাতের মুখোমুখি হতে চায় না। কিন্তু জাঙ্কুকদের রুমের সামনে এসে তার পা থমকে যায়। তের গোঙানি আর জাঙ্কুকের ভারী নিঃশ্বাস শুনে সে বুঝে যায় ভেতরে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে। জিমিন মুচকি হেসে বেরিয়ে যায়। করিডোরে আসতে তার চোখ আটকে গেল। ইসরাত আসছে। পরনে তার লাল রঙের পাতলা শাড়ি, জায়গায় জায়গায় ফর্সার শরীর স্পষ্ট হয়ে আছে। জিমিন চোখ ফিরিয়ে নেয়, আর কিছু দেখার সাহস তার হয়নি। ইসরাত জিমিনকে দেখেও না দেখার ভান করে ভেতরে যেতে পা বাড়ায়, তবে জিমিন হাত ধরে আটকে দেয় তাকে। এটা কেমন ব্যবহার? ছাড়ুন আমাকে, দেরি হয়ে যাচ্ছে। ভেতরে যেও না, ভেতরে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। মাথা খারাপ হয়ে গেছে আপনার? ডাক্তার দেখান। বলেই সে ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়, তারপর ভিতরে চলে যায়। কিন্তু সে বেশিক্ষণ ভিতরে টিকতে পারে না। জিমিনের মতো তাকেও বাহিরে চলে আসতে হয়। ইসরাত বাহিরে এসে জিমিনের পাশে দাঁড়ায়। অস্বস্তি জেঁকে বসেছে দুজনের মাঝে। অবশেষে ইসরাত চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জিমিন আবারও তাকে থামিয়ে দেয়। কোথায় যাচ্ছ? যেখানে যাওয়ার কথা সেখানেই। ইনও অপেক্ষা করছে। ও, নতুন কাউকে পেয়ে গেছো? আমাকে ভুলে যাওয়াটা কি এতই সহজ? এইসব বিষয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমি বুঝেছি, আমি যাকে ভালোবাসি তার থেকে যে আমাকে ভালোবাসে তার কাছে আমি বেশি হ্যাপি থাকবো। আপনার কিছু বলার না থাকলে আমি আসছি। জিমিনের মেজাজ খারাপ হয়ে যায়। এতদিন ওর পিছনে ঘুরেছে মেয়েটা, ওকে রীতিমতো পাগল বানিয়ে ফেলেছে। এখন হুট করে ওকে ছেড়ে অন্য একজনের কাছে যাচ্ছে, এটা তো জিমিন মেনে নেবে না, কিছুতেই না। মানছে সে রাগের মাথায় ওইসব বলে ফেলেছে, তাই বলে ইসরাতও হাল ছেড়ে দেবে? জিমিন ইসরাতের হাত ধরে টানতে টানতে ওকে নিজের রুমে নিয়ে যায় এবং দেয়ালের সাথে চেপে ধরে। কি হয়েছে? এমন করছেন কেন? ছাড়ুন আমাকে। জাস্ট স্টপ। তুমি ভাবলে কি করে আমি এত সহজে তোমাকে যেতে দেব? দিনের পর দিন আমার পেছনে ঘুরে আমাকে তোমার প্রতি দুর্বল করে এখন তুমি অন্য কারো কাছে যাচ্ছ। ওয়াই? ছাড়ুন আমাকে। কি ভাবেন নিজেকে আপনি? যখন যা বলবেন তাই হবে? আমি কি আপনার সম্পত্তি রাগি? যখন চাইবেন কাছে টানবেন, যখন চাইবেন দূরে ঠেলে দিবেন। মুক্তি দিন আমায়, জাস্ট লিভ মি অ্যালোন। জিমিন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। হুট করে সে ইসরাতের ঠোঁট জোড়া দখল করে নেয়। জিমিনের এমন কাণ্ডে ইসরাত স্তব্ধ হয়ে যায়। এমন কিছু সে আশা করেনি। কিছুক্ষণ পর জিমিন কিস ব্রেক করে এবং বলতে শুরু করে, ওয়েল, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি রাত। কবে, কখন, কিভাবে আমি জানি না, তবে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। নিজের তিক্ত অতীতের জন্য আমি ভালোবাসতে ভয় পেতাম, চাইনি আবারও ভালোবাসার মানুষটিকে হারাতে। তবে তুমি আমার জীবনে আসার পর সবকিছু বদলে গেছে। তুমি আমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছ। তোমার পাগলামিগুলোকে ভালোবাসি আমি। তোমাকে অন্য কারো হতে দেখতে পারবো না আমি। প্লিজ রাত, আমাকে ছেড়ে যেও না। ইসরাত চুপ করে থাকে। ওর অভিব্যক্তি বোঝা যায় না, তবে হুট করে সে জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরে হাসি মুখে বলে, আমি আপনাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। আপনাকে ছাড়া অন্য কারো হওয়ার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। জিমিন হাত ব্রেক করে ব্রুকুচকে বলে, তাহলে আজকে কেন অন্য কারো কাছে যেতে চাইছিলে? ইসরাত জিমিনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে বলে, পাগল ছেলে, আপনি ভাবলেন কিভাবে আমি আপনাকে ছেড়ে অন্য কারো কাছে যাব? আমার ভালোবাসা এতটাও সস্তা না জিমিন সাহেব। এই সব কিছুই একটা সাজানো নাটক ছাড়া আর কিছু না। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হয় মিস্টার। জিমিন হতবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু তেজি রেডি হচ্ছিল পার্টিতে যাওয়ার জন্য।
আমি শুধু নিজের জন্য প্ল্যান করিনি, আমার ভাই এবং ভাবির জন্যও করেছি। থেকে মিথ্যা বলেছিলাম এবং হট একটা শাড়ি পরতে বলেছিলাম, যাতে ভাইয়া নিয়ন্ত্রণ হারায়। লাইক আমি হট শাড়ি পরাই আপনি যেমন নিয়ন্ত্রণ হারিয়েছেন। ওরে দুষ্টু, এই ছিল তোমার মনে? ইসরাত পালিয়ে যেতে চাইলে জিমিন তাকে ধরে ফেলে এবং আবারও কিস করতে শুরু করে। ইসরাত মোটেও থেমে যাওয়ার পাত্রী না, সে নিজের জিনিস নিজের করেই ছাড়ে। কিছুক্ষণ পর ইসরাত কিস ব্রেক করে বলে, নো ডোন্ট, সেভ ইট ফর আওয়ার ওয়েডিং নাইট। ওয়েল ওকে, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। তারপর জিমিন ইসরাতকে বাড়িতে পৌঁছে দিয়ে আসে। এদিকে সকাল হয়ে গেছে, কিন্তু জাংকুক এখনো থামেনি। তে বেচারি ক্লান্ত হয়ে গেছে, আর সম্ভব নয় তার পক্ষে। জাংকুকে এখন তার কাছে সত্যি একটা দানব মনে হচ্ছে। ভাইয়া, সকাল হয়ে গেছে, প্লিজ থামো, আমি আর পারছি না ভাইয়া, প্লিজ। দানবকে জাগানোর আগে তোর ভাবা উচিত ছিল দানবকে সামলাতে পারবে কিনা। আগামী 1 সপ্তাহ তোকে বেড রেস্টে থাকতে হবে বউ। কেটে গেছে কিছুদিন। জাংকুক তার কথা রেখেছিল, সেদিনের পর টানা 7 দিন থেকে বেড রেস্টে থাকতে হয়েছে। আজ ইসরাত আর জিমিনের বিয়ে, দুজনেই বেশ খুশি। তে আর জাংকুকের মধ্যেও সবকিছু ঠিক হয়ে গেছে, ক্রেডিটটা কিন্তু ইসরাতের। জিমিন আর ইসরাতের বিয়ে ভালোভাবেই সম্পন্ন হয়। ইসরাত বাসর ঘরে অপেক্ষা করছে, তখনই জিমিন রুমে ঢোকে। এতক্ষণ লাগলো কেন আসতে? কোথায় ছিলেন আপনি? বাবা, ইতিমধ্যেই স্বামীকে মিস করা শুরু করে দিয়েছো মিসেস। স্বামীকে নয়, স্বামীর আদরকে। আই হানি বেব। ইয়েস ড্যাডি। জিমিন নিজের শেরওয়ানির বোতাম খুলতে খুলতে ইসরাতের দিকে এগিয়ে যায়। তারপর ইসরাতকে কিস করতে শুরু করে এবং ইসরাতকে নিজের করে নেয়। আর বেশি কিছু দিলাম না শাকচুন্নি, তাহলে তুই লজ্জায় মরে যাবি। যাই হোক, আজকের স্টোরিটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার কাছে ভালোই লাগবে। আর এখন থেকে রানিং স্টোরিগুলো নিয়মিত দেব আমি।